এত রাত করে এলেন সে কর্তামা? পথে কি কোনো অসুবিধা হয়েছিল নাকি? না গো হরিহরদা, আমার আসার পথে কোনো অসুবিধে হয়নি। তবে কি জানো তো, ওই শয়তানটা সন্ধে থেকেই আমার ওপরে নজর রেখে বসেছিল, তাই আমিও বেরোতে পারছিলাম না। অবশেষে ও যখন চলে গেল, তখন আমি ও বাড়ি থেকে বের হলাম। তা ওকে বলবে তো তোমার এখানে আসার আছে, তাহলে নিজে গিয়েই আগে ভাগে চলে যেত না হয়? কি যে বলো হরিহরদা, ও হলো সাক্ষাৎ শয়তান একটা। নিজের স্বার্থ যতক্ষণ না মিটবে, ততক্ষণ অন্য কারোর জন্য কিছু করবে না। আর আমাকে এসে বলে কিনা আমি কেমন আছি তার খোঁজ নিতে এসেছে। হুঁ, সবটুকুই অভিনয় মাত্র। আমি কি আর বুঝি না ভাবছো? কি জানি বাপু, তোমাদের বাড়ির লোকগুলানরা দেখলে আমার মাথায় যেন কেমন তালগোল পাকাইয়া যায়। সেই জলধর প্রতাপ বাবুর হাত ধরে এই পরিবারে পতন শুরু হয়েছিল, তা যেন। থামলে কেন হরিহরদা? বলো না কি বলতে চাইছো। তুমি আমার শ্বশুর মশাইয়ের সময় থেকে এ বাড়িতে রয়েছ। তুমি তো এ পরিবারেরই একজন। এই বাড়ির উত্থান এবং পতন সব কিছু তুমি নিজের চোখে দেখেছো। না গো, আসলে তোমাদের কষ্ট দেখলে চোখ পিটে জল আসে। এত বড় সম্পত্তির মালিক হয়েও আজ তোমরা একেবারে নিঃস্ব। তোমাকেই চোরের মতো এখানে যাতায়াত করতে হচ্ছে। কি আর করব বলো হরিহরদা? তোমাদের কর্তাবাবু যদি আর গোটা 3 বছর বেঁচে থাকতেন, তবে আজ আমাদের এই অবস্থা হতো না। যে ধাঁধার পিছনে আমরা এখন সবাই ছুটে চলেছি, সে রহস্য উনি প্রায় সমাধান করেই ফেলেছিলেন। অথচ ওনার অকাল মৃত্যু হওয়ায় আজ আমাদের এই অবস্থা হলো। আর আমিও তো আপ্রাণ চেষ্টা করছি বলো। সেটা যদি একবার সমাধান করতে পারি, তবে আর কোনো কষ্ট আমাদের থাকবে না। দেখো, মুখার্জি বাড়ির গৃহকর্ত্রী সুজাতা মুখার্জি অনেকটা ভরসা নিয়ে কথাটা বলে একটা দীর্ঘশ্বাস ছেড়ে চুপ করে যান। তবে এবার ওনার কথার প্রত্যুত্তরে হরিহরদা কিছু বলেন না। আর ওনার এই হঠাৎ করে চুপ করে যাওয়াটা যে আসলে মুখে অনেক কিছু বলার থেকেও অনেকটা বেশি অর্থবহ, সেটা আর কেউ জানুক বা না জানুক, সুজাতা মুখার্জি খুব ভালো করেই জানে। কি গো হরিহরদা, কিছু বললে না যে? কি আর বলি বলো তো কর্তামা, আসলে এটা তো কোনো ছেলে খেলা করার বস্তু নয়। এ হলো সাক্ষাৎ জগন্নাথের অভিশাপ। যেদিন থেকে এই অভিশাপ তোমাদের পরিবারের উপরে পড়েছে, সেদিন থেকে তোমাদের পরিবারের এই পতন শুরু হয়েছে। আমি সত্যি জানি না গো, এর কোনো সমাধান আদৌ আছে কি না। তবে তোমার শ্বশুরমশাই জলধর প্রতাপকে যতদূর দেখেছি, উনি ছিলেন একেবারে পুরুষ সিংহ। তাই তার বলে যাওয়া কথা মিথ্যা হবে না বলেই মনে হয়। জগন্নাথ মন্দিরের গুপ্তধন নিশ্চয়ই কোথাও একটা লুকানো আছে, তবে খুব সাধারণভাবে খুঁজে তা পাওয়া যাবে না। তা খুঁজে বের করতে গেলে প্রয়োজন পড়বে ক্ষুরধার বুদ্ধির। এ কাজ সেই করতে পারবে যে বুদ্ধির দৌড়ে জলধর প্রতাপকে টেক্কা দিতে পারে। জানি গো হরিহরদা, আমি তো চেষ্টা করছি, কিন্তু বারবার করে লক্ষ্যের একেবারে কাছে পৌঁছে গিয়েও ব্যর্থ হচ্ছি। কিছুতেই আমি পার করে উঠতে পারছি না। মহাপ্রভু জগন্নাথের রক্ষা কবচ, সেই বিষাক্ত বলাইটাকে, ওটা করে উঠতে পারলেই তো আমি গুপ্তধন অব্দি পৌঁছে যাব, বুঝলে? অত কি সহজ কথা মা, জগন্নাথের ওই বিষাক্ত বলয় পার করা? সে সে যে শেষ নাগ, জগন্নাথকে চারিদিক থেকে বেষ্টন করে রাখছে। ভুল করে একবার তার গায়ে পা পড়লেই সব শেষ, সব শেষ। তবে হ্যাঁ, একটা কথা কই, ইদানিং কিন্তু আমাদের এই পুরনো বাড়িতে অজানা লোকের যাতায়াত অনেক বেড়ে গেছে। তারা বেশিরভাগই আসছে গভীর রাতে। আমি রাতের অন্ধকারে ওই ভেঙে পড়া অংশ থেকে নানা রকমের শব্দ, টর্চের আলো দেখতে পাচ্ছি প্রায় প্রতিদিন। গুপ্তধনেরা খুঁজে পাবে এই আশা আমি রাখি না, কিন্তু আবার কোনো একটা বড় সড়ো বিপদ না ঘটে সেইটাই ভয় হচ্ছে। এক রাতে অতগুলো মৃতদেহ ওই মন্দিরের ওখানে পড়ে থাকতে দেখার স্মৃতি আমি আজও ভুলতে পারি না গো।
তুমি কিন্তু একটু সাবধানে থেকো কর্তামা। যত দিন এগোচ্ছে সময় কিন্তু ততই খারাপ হয়ে যাচ্ছে। আমার মন বলছে আবার একটা বড় সড়ো মর্মান্তিক মৃত্যু এই প্রতাপগড়ে মাটিতে ঘটতে চলেছে। তুমি কিন্তু সাবধানে থেকো। নমস্কার, আমি এবং গপ্প থেকে সৌভিক। আজ আপনারা শুনবেন লেখক শিবাঙ্গনের কলমে জগন্নাথ দেবের গুপ্তধন। তবে গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনারা অনেকেই গল্প শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে কিন্তু ভুলবেন না, যাতে আমাদের সমস্ত গল্পের নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এখন আপনারা আমাদের গল্পগুলো শুনতে পারবেন স্পটিফাইতেও। তাই স্পটিফাইতে এবং গপ্প লিখে সার্চ করে সমস্ত গল্পগুলো শুনতে ভুলবেন না যেন। আমাদের স্পটিফাই শোটাকে রেটিংয়ের মাধ্যমে রেট করে আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আজকের গল্পের গল্প পাঠে আমি সৌভিক, গল্পের প্রধান চরিত্রে সৌম্যদীপ এবং সৌভিক দাস। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, লেখক শিবাঙ্গনের কলমে জগন্নাথ দেবের গুপ্তধন। গতকাল রাত তখন প্রায় 2টো হবে। আমি আর আবির বেশ গভীরভাবেই ঘুমিয়ে পড়েছিলাম। শেষ যখন ট্রেনটা একবার থেমেছিল তখন জানলা দিয়ে দেখেছিলাম সেটা খড়গপুর স্টেশন। ট্রেনটা বোধহয় মিনিট 20 লেট চলছে, অন্তত আমার হাত ঘড়িটা সেই মতোই নির্দেশ করছে। লোয়ার বার্থে ঘুমিয়ে থাকা আবিরের দিকে তাকাতেই দেখলাম ও চোখ বন্ধ করে শুয়ে থাকলেও চোখের পাতা দুটো হালকা নড়ছে। বুঝলাম ও গভীরভাবে ঘুমিয়ে পড়েছে। আমার এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আসলে ও ঘুমায়নি, চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকার অভিনয় করছে মাত্র। কারণটা বুঝতে পারলাম না। একবার ভাবলাম হয়তো ট্রেনটা প্ল্যাটফর্মে এসে দাঁড়ানোর ঝাঁকুনিতে ওর ঘুমটা ভেঙে গেছে, কিন্তু তারপর মনে হলো ব্যাপারটা বোধহয় ঠিক সেরকম নয়। ও ইচ্ছে করেই ঘুমানোর অভিনয় করছে। তারপরেই মনে হলো এরকমটা ও করবে কেন? তবে কি ও কাউকে লক্ষ্য করছে? কিন্তু কাকে? ওর সামনের লোয়ার বার্থে একজন মাঝবয়সী ভদ্রমহিলা শুয়ে, পা থেকে শুরু করে শরীরের বেশিরভাগটাই সাদা চাদরে মুড়ে, শুধুমাত্র মুখটা চাদরের বাইরে। কিন্তু তার দিকে এত মনোযোগ সহকারে আবির কি দেখছে সেটা আমার মাথায় ঢুকছিল না। আর সেটাই যখন মনে মনে ভাবছি ঠিক তখনই দেখলাম আবির আমাকে দেখতে পেয়েছে। চোখের ইশারায় ওকে আমার মনের কথা জিজ্ঞেস করতেই ওর মুখে আঙুল দিয়ে আমাকে কিছু না বলতে বলল। আর তারপর প্রায় বিদ্যুতের গতিতে উঠে দাঁড়িয়েই সেই ভদ্রমহিলার ঠিক নাকের কাছে হাতটা রেখে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলল, আমি ঠিকই আন্দাজ করেছিলাম ভদ্রমহিলা আর বেঁচে নেই। আমি আবিরের কথা শুনে চমকে উঠলাম। মানে ট্রেন ছাড়ার সময়ও দেখেছি ভদ্রমহিলা বেশ জুত করে ট্রেনে নিজের বার্থে গুছিয়ে বসেছিলেন। বাড়ি থেকে টিফিন কৌটো করে আনা লুচি আলুর ছক্কা বেশ তোয়াজ করেই খেলেন। আর সেই কথাগুলো মনে পড়ে যাওয়ায় এই কয়েক ঘন্টার মধ্যে উনি মারা গেছেন এটা জানতে পারার পর মনটা একটু ভারাক্রান্ত হয়ে উঠল। তবু মানুষের নিয়তি তো মেনে নিতেই হবে। তাই আবিরকে চাপা গলায় জিজ্ঞাসা করলাম, কি মনে হচ্ছে? হার্ট অ্যাটাক? কিছুক্ষণ ভদ্রমহিলার দিকে তাকিয়ে থেকে আবির যেটা বলল সেটা শুনে জয় প্রায় চমকে ওঠে। মার্ডার। খুব ঠান্ডা মাথায় সুপরিকল্পিত পদ্ধতিতে ভদ্রমহিলাকে খুনটা করা হয়েছে। আবির, একটা কথা বলো তো। সুজাতা দেবী ট্রেনে করে হাওড়া থেকে ভুবনেশ্বর যাচ্ছিলেন।
আর সেই মতো খুব সম্ভবত তোমাদের সঙ্গেই উনি ট্রেনে ওঠেন হাওড়া থেকে। কি ঠিক বলছি তো? হ্যাঁ, আমরা ট্রেনে ওঠার অনেক আগে থাকতেই উনি ওনার সিটে এসে বসেছিলেন। আমরা উঠতে সামান্য সৌজন্যমূলক কথাবার্তাও হয়েছিল। তারপর উনি রাতের খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলেন। ট্রেনের এসিতে ওনার প্রথম থেকেই বেশ অস্বস্তি হচ্ছিল, তাই খাওয়া দাওয়ার পর থেকেই উনি শীতের কারণে চাদর মুড়ি দিয়ে বসেছিলেন। একটু পর শুয়েও পড়েন, তখনই টুকটাক আমাদের সঙ্গে গল্প করছিলেন আর কি। বেশ, তোমার কথা সূত্র ধরেই বলি, যদি উনি চাদর মুড়ি দিয়েই ঘুমিয়েছিলেন, তাহলে তুমি কি করে বুঝলে যে ওনার শ্বাস প্রশ্বাস পড়ছে না? আর যাই হোক, এরকম একটা কথা তো আর শুধু মনে কল্পনা করে বলা যায় না, তাই না? আমি মনে মনে কল্পনা করে কথাটা বলিও নি স্যার। ভদ্রমহিলা ঘুমোতে যাওয়ার আগে ওনার মাথার ঠিক ওপরের রিডিং লাইটটা জেলে একটা বই পড়ছিলেন। আমি শুয়ে পড়বার পরও বার কয়েক ওনার দিকে তাকিয়ে দেখেছিলাম। তখন দেখেছিলাম কয়েকবার চোখের পাতা ঘুমের ঘোরে ঘুরে এলেও উনি খুব কষ্ট করেই চোখের পাতাটা খুলে রাখবার চেষ্টা করছিলেন। মাঝে মাঝে ঘুমিয়েও পড়ছিলেন। কিন্তু ট্রেনটা যখন খড়গপুর এলো, তখন আমি দেখলাম উনি এক দৃষ্টিতে বইটার দিকে তাকিয়ে রয়েছেন, চোখের পাতা আর পড়ছে না। আমার তখনই মনে হয়েছিল উনি হয়তো আর বেঁচে নেই। তারপর ওনার নিঃশ্বাস পরীক্ষা করে দেখি উনি মারা গেছেন। আচ্ছা, হতেও তো পারে উনি এমন কিছু একটা গুরুত্বপূর্ণ একটা বই পড়ছিলেন, যেটা হয়তো ওনার খুব পছন্দের বিষয়, তাই জোর করেই নিজেকে জাগিয়ে রাখার চেষ্টা করছিলেন আর বইটা পড়তে চাইছিলেন। অবশ্য যদি তোমার এই বয়ানটা সত্যি হয় তবেই, কারণ এই অস্বাভাবিক মৃত্যুর একমাত্র সাক্ষী তোমরা দুজন। তাই আপাতত আমাদের তোমাদের বয়ানের উপর ভিত্তি করেই এগোতে হবে। তবে আমরা পোস্টমর্টমের রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করব, কারণ ওনার মৃত্যুটা স্বাভাবিক না অস্বাভাবিক সেটা না বোঝা পর্যন্ত আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আর ততক্ষণ তোমাদের দুজনকে আমাদের সাথেই থাকতে হবে। মানে আপনি কি আমাদের এই খুনের ব্যাপারে দোষী সন্দেহ করে আটকে রাখতে চাইছেন? তোমার যদি সেটা মনে হয় তাহলে ধরে নাও সেটাই। আপনি আমাদের সম্পর্কে জানেন না বলেই আমাদের এই কথা বলছেন। আপনি চাইলে কলকাতার লালবাজারে আমাদের ব্যাপারে খোঁজ নিয়ে দেখতে পারেন। কলকাতা পুলিশকে সাহায্য করে আমি এবং আবির ইতিমধ্যেই অনেক জটিল রহস্য সমাধান করেছি। আপনি আমার কথা বিশ্বাস না হলে নিজে খোঁজ নিয়ে দেখতে পারেন। জয় নিজেদের প্রসঙ্গে কথাটা বলতে গেলেই আবির প্রায় ধমকের সুরে ওকে থামিয়ে দেয়, আর তারপর বলে, জয়, আমার মনে হয় ইন্সপেক্টর স্যার সঠিক কথাই বলেছেন। দেখো, কলকাতাতে আমরা যাই করে থাকি না কেন, এখানে আমাদের কেউই চেনে না। আর সব থেকে বড় কথা হচ্ছে, মৃত্যুর আগে এবং পরে ভদ্রমহিলাকে একমাত্র আমরাই দেখেছি। ফলে তদন্তের স্বার্থে যদি আমাদের প্রয়োজন পড়ে, তাহলে আমাদের এখানে থাকাটাই দরকারি। জয় প্রথম দিকটা আবিরের কথায় প্রতিবাদ করে উঠতে গেলেও আবির ওকে চোখের ইশারা করায় জয় চুপ করে যায়। তবে ও বেশ বুঝতে পারে আবির খুব সম্ভবত এই কেসটার তদন্তের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে চাইছে, কারণ পোস্টমর্টেমের রিপোর্ট আসার পরে ইন্সপেক্টর সাহেব ওই ভদ্রমহিলার মৃত্যুটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক সেই সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করলেও আবির প্রথমেই ওকে বলেছিল ও নিশ্চিত ভদ্রমহিলাকে অত্যন্ত ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। আর জয় খুব ভালো করেই জানে আবির যেটা স্থিরভাবে বিশ্বাস করে সেটা কখনোই ভুল হয় না। এবার ইন্সপেক্টর সাহেবের মনের সান্ত্বনার জন্য পোস্টমর্টেমের রিপোর্টটা পাওয়া পর্যন্ত ওদের ওখানেই অপেক্ষা করতে হবে। অন্তত আবির সেটাই চায়। আর সেটা আস্তে আস্তে যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাবে সে ব্যাপারে ওদের কারোরই কোনো সন্দেহ নেই। সেই মতোই ওরা থানায় অপেক্ষা করতে থাকে। তবে নিজের কোনো ব্যক্তিগত কাজে ইন্সপেক্টর সাহেব বাইরে বেরিয়ে গেলে জয় আবিরকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার বলো তো ভাই? আমরা তো ভুবনেশ্বর যাচ্ছিলাম একটা অন্য কাজে, সেখান থেকে পুরী ঘুরে কলকাতা ফেরার ইচ্ছা ছিল। সেখানে তুমি এভাবে নিজেকে স্বেচ্ছায় এখানে আটকে রাখলে কেন? এদের তো একবার বললেই হতো লালবাজারে আমাদের সম্পর্কে খোঁজ নিয়ে দেখতে, তাহলে আশা করি এরা আমাদের আর আটকে রাখতো না। দেখো জয়, সেটা হয়তো আমরা করতে পারতাম, কিন্তু একজন সত্যানুসন্ধানী হিসেবে
একটা রহস্যের মধ্যে জড়িয়ে পড়েও সেটা সমাধান না করে কি করে ফিরে যাই বলো তো? নিজের নজরে নিজে অনেকটা নেমে যাবো তো ভাই। তোমার কথাটা সঠিক আবির, কিন্তু তুমি কি নিশ্চিত ওই ভদ্রমহিলা খুনি হয়েছেন? কেন, তোমার কি তাতে কোনো সন্দেহ আছে? না, তোমার কথার উপরে কোনোদিনও সন্দেহ আমি করিনি, আর কোনোদিনও করতে হবে না। এমন পরিস্থিতিও যে আসবে না সে ব্যাপারেও আমি নিশ্চিত। তবে জয়ের কথার মাঝেই হঠাৎ করে একজন অল্প বয়সী ভদ্রলোক এবং তার সাথে একজন ভদ্র মহিলা থানায় ঢুকে এসে একজন কনস্টেবলকে বললেন, আচ্ছা, এখানে ইন্সপেক্টর পরিমল সামন্ত কে আছেন? আমি সুজাতা দেবীর বাড়ি থেকে আসছি। গতকাল রাত্রে ট্রেনে যার অস্বাভাবিক মৃত্যু হয়েছে, ইন্সপেক্টর সামন্ত আমাকে ফোন করে এই খড়গপুর থানায় আসতে বলেছিলেন। আসুন, বসুন, স্যার এক্ষুনি আসছেন। কাল রাত থেকে অনেক টানাপোড়েন চলেছে তো, তাই এখন একবার কোয়ার্টারে গেছেন, এক্ষুনি এসে পড়বেন। আমি তাও একবার ওনাকে ফোন করে দিচ্ছি। কনস্টেবলের কাছে আশ্বাসবাণী শুনে সেই ভদ্রলোক এসে আবিরদের পাশে বসে পড়েন। ওনাকে দেখেই বোঝা যাচ্ছিল গতকাল রাতে সেই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে ভদ্রলোক অত্যন্ত মানসিক বিপর্যয়ের মধ্যে রয়েছেন। ভদ্রলোক চেয়ারে বসতে বসতেই তাদের জিজ্ঞাসা করলেন, নমস্কার, আমি ডক্টর সুবিনয় মুখার্জি। গতকাল রাত্রে আমার মা ট্রেনে খুব অদ্ভুতভাবে মারা গিয়েছেন। সেই সূত্রেই এই থানা থেকে আমাকে ফোন করে এখানে আসতে বলা হয়েছিল। আর দেখুন, আমি তড়িঘড়ি এখানে এসে পৌঁছে দেখি ইন্সপেক্টর নিজেই থানায় নেই। কোনো মানে হয় বলুন তো? আর আমাকে ইন্সপেক্টর বলেছিলেন নাকি ওনার সঙ্গে দুজন সহযাত্রী ছিলেন, তাদেরও নাকি থানায় অপেক্ষা করতে বলা হয়েছে। আপনারা কি তারাই? ভদ্রলোকের প্রশ্নের জবাবে জয়কে কথা বলতে ইঙ্গিত করে আবির চুপচাপ ওনাকে পর্যবেক্ষণ করতে থাকলো। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা তারাই। মানে আমরা ওই ট্রেনে একই কোপে ছিলাম। আচ্ছা, তাহলে আপনি ওই মৃত ভদ্রমহিলার ছেলে? হ্যাঁ, ওনার নাম শ্রীমতী সুজাতা মুখার্জি। তবে একটা কথা বলবো, এই আপনাদের সঙ্গে কথা বলাটা আমার ভীষণভাবে প্রয়োজন ছিল। কেন, কি প্রয়োজন থাকতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, পুলিশের সাথে কথা বলে আমার যতদূর মনে হয়েছে আমার মায়ের মৃত্যুর কারণ হচ্ছে হার্ট অ্যাটাক, আর সেটাই আমি মন থেকে মেনে নিতে পারছি না। দেখুন, আমার মা সুজাতা দেবী শারীরিকভাবে একেবারে সুস্থ ছিলেন। মানে অত্যন্ত নিয়ন্ত্রিত জীবনযাপন করতেন, খাওয়া দাওয়া কখনোই অতিরিক্ত করতেন না, প্রতিদিন ব্যায়াম করতেন, প্রাণায়াম অভ্যাস করতেন। আমি নিজে ওনাকে পরীক্ষা করে দেখেছি, ওনার হার্টের কোনো রকম সমস্যা ছিল না। তাই ট্রেনে যেতে যেতে হঠাৎ করে ওনার এইরকমভাবে হার্ট অ্যাটাক হয়েছে, এটা কিছুতেই মন থেকে মেনে নেওয়া যাচ্ছে না। তাহলে আপনার কি মনে হচ্ছে? আপনি আমাদের স্বেচ্ছায় ও নির্দ্বিধায় বলতে পারেন। আচ্ছা, একটা কথা বলুন তো, সুজাতা দেবীকে আপনি ঠিক কতটা চেনেন? মানে সম্পর্কের ভিত্তিতে বলছি না, ওনার শারীরিক অবস্থার নিরিখে আপনি কি নিশ্চিত ওনার কোনো হার্টের অসুবিধে ছিল না? দেখুন স্যার, আমি পড়াশোনার সুবাদে দীর্ঘদিন বাড়ির বাইরে থেকেছি। লন্ডন থেকে আমার পড়াশোনা শেষ করে আমেরিকায় প্র্যাকটিস করেছি। এই শেষ 3 বছর মাস 6 হলো দেশে ফিরেছি। তাই মাকে যে খুব ভালোভাবে চিনি সে কথা বলবো না, তবে এই কথা ঠিক, আমার বাবা ছোটবেলায় মারা যাবার পর থেকে মা নিজেই দায়িত্ব নিয়ে আমাদের পরিবারটাকে গুছিয়ে রেখেছিলেন। হয়তো সাথে সাথে উনি এটাও বুঝতে পেরেছিলেন যে ওনার সুস্থ থাকাটা আমাদের পরিবারের জন্য কতখানি জরুরি। সম্পূর্ণ অনিয়ন্ত্রিত এবং অনিয়মিত জীবনযাপন পালন করেই আমার বাবাকে খুব তাড়াতাড়ি মারা যেতে হয়েছিল, সেটা আমার মা চোখের সামনে দাঁড়িয়ে দেখেছিলেন। তাই তারপর থেকে তিনি নিজেকে এক কঠোর অনুশাসনের মধ্যে ফেলেছিলেন। খাওয়া দাওয়া ছিল ওনার অত্যন্ত নিয়ন্ত্রিত এবং প্রতিদিন সকালে কমপক্ষে 1 ঘন্টা করে তিনি হাঁটতেন এবং যোগব্যায়ামও করতেন। সত্যি কথা বলছি, পেশায় আমি একজন ডাক্তার হয়েও ওনার মতো বয়সে এতটা সুস্থ মানুষ খুব কমই দেখেছি। ওনার ব্লাড প্রেশার, কোলেস্টেরল, সুগার সব কিছুই একেবারে নিয়ন্ত্রণের মধ্যেই ছিল। আমি গত 15 দিন আগেই পরীক্ষা করে দেখেছিলাম। ওনার কথার মাঝেই জয় একবার প্রায় বলতেই বসেছিল,
যে ওই ভদ্র মহিলার খাওয়া দাওয়া ছিল অত্যন্ত নিয়ন্ত্রিত, কিন্তু তার আগের দিন রাত্রেই ঘুমোতে যাওয়ার আগে ওরা নিজের চোখে সুজাতা দেবীকে এক গোছা লুচি এবং তার সঙ্গে মানানসই তরকারি খেয়ে নিতে দেখেছিল। তবে সে কথা বলতে যাওয়ার আগেই একবার আবিরের দিকে তাকালে দেখে আবির রাগে কটমট করে ওর দিকেই তাকিয়ে রয়েছে। ইঙ্গিতটা স্পষ্ট, প্রায় বলে ফেলা কথাটা কোনো রকমে নিজের পেটের মধ্যে আটকে রেখে চুপ করে যায় জয়। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি তো পেশায় ডাক্তার বললেন, আপনি কি হার্ট স্পেশালিস্ট? আগে আমি তো বললামই যে আমি ডক্টর সুবিনয় মুখোপাধ্যায়। না, তবে আপনারা যা ভাবছেন আমি তা নই। আপনারা হয়তো আমাকে কার্ডিওলজিস্ট ভাবছেন, কিন্তু আমি আসলে একজন নিউরোসার্জন। তবে সামান্য বেসিক ট্রেনিং আমাদের সবারই থাকে, তার জন্য কোনো স্পেশালিস্ট হওয়ার প্রয়োজন হয় না। আর সেই কারণেই আমার মনে হয়েছে যে আমার মায়ের হার্টের কন্ডিশন কখনোই এমন নয় যে এমন একটা ম্যাসিভ অ্যাটাক হতে পারে। আমার স্থির বিশ্বাস এটা ঘটানো হয়েছে। ইটস এ প্ল্যান্ড মার্ডার। দেখুন সুবিনয়বাবু, একটা কথা আমার খুব পরিষ্কার করেই মনে হয়েছে, সুজাতা দেবীর মৃত্যুটা একেবারেই স্বাভাবিক নয়। আর ওনাকে যে বা যারাই খুন করে থাকুক না কেন, যদি আপনি সত্যিই চান আপনার মায়ের খুনের সঠিকভাবে অনুসন্ধান করাতে, তবে অবশ্যই কোনো প্রকৃত ডিটেকটিভের সঙ্গে আলোচনা করুন, তারপরেই যা সিদ্ধান্ত নেবেন। আচ্ছা ঠিক আছে। সেসব চিন্তা আপনি করবেন না ডক্টর মুখার্জি। আবির যখন ঘটনাচক্রে এই রহস্যটার মধ্যে জড়িয়ে পড়েছে, তখন আপনি নিশ্চিন্তে থাকুন। আবির এই রহস্যের সমাধান করেই ছাড়বে। আপনি জানেন না, আবির একজন প্রতিষ্ঠিত সত্যানুসন্ধানী। আবিরের সম্পর্কে এই প্রসঙ্গটা শুনে সুবিনয়বাবু একটু যেন অবাকই হয়ে যান। তার কারণ আবিরের পেশা সংক্রান্ত কোনো ধারণা ওনার আগে থাকতে মাথার মধ্যে ছিল না। তাই আবির নিজে এই হত্যা তদন্তের সমাধান করবে বা করতে সক্ষম, এটা জানতে পেরে সুবিনয়বাবু বেশ একটু আগ্রহ নিয়েই বলে ওঠেন, না মানে আমি তো আপনাদের আগে থেকে চিনতাম না। আচ্ছা আবিরবাবু, আপনি তো একজন ডিটেকটিভ, এ তো আমাদের খুব সুবিধাই হলো। আপনি তবে আপনার মতো করে আমার মায়ের মৃত্যুর কারণটা অনুসন্ধান করুন না প্লিজ। এসব প্রসঙ্গে আলোচনা এখন বাদ থাক সুবিনয়বাবু। জয় এরকম কথা সবসময় বলে, আপনাকে ওসব কথায় বিশেষ আমল দিতে হবে না। আপনি বরং একটা কথা বলুন, আপনাদের পরিবারে কি কোনো বহুদিনের প্রাচীন গুপ্তধনের রহস্য আছে? হঠাৎ করে আবিরকে এরকম একটা কথা বলতে শুনে সুবিনয়বাবু কেমন যেন একটু হকচকিয়ে যান। তারপর একটু থেমে ব্যাপারটা গুছিয়ে নিয়ে বলেন, দেখুন, এইরকম একটা কথা আমি যে আগে শুনিনি তা নয়, তবে বলতে পারেন যে সেই লুকিয়ে রাখা গুপ্তধনই ছিল মায়ের যাবতীয় চিন্তাভাবনার কেন্দ্রবিন্দুতে। মায়ের সঙ্গে যে কোনো প্রসঙ্গে আমরা আলোচনা করতে গেলে সেই কথাই উঠে আসতো। প্রায় সমস্ত আলোচনাগুলোই ভেস্তে দিত এই গুপ্তধন প্রসঙ্গ। তবে খবরটা ছড়িয়ে পড়েছিল ঠিকই, কিন্তু আমাদের বাড়িতে আর কেউই এই ব্যাপারটা খুব একটা বিশ্বাস করেননি, একমাত্র আমি ছাড়া। কিন্তু এই গুপ্তধনের ব্যাপারে আপনি কিভাবে জানলেন? গতকাল রাত্রে মা কি আপনাদের এই ব্যাপারে কিছু বলেছেন? না, একেবারেই তা নয়। আসলে উনি গতকাল রাতে শোয়ার আগে একটা বই পড়ছিলেন, খুব সম্ভবত আমাদের এই কলিঙ্গ এবং বঙ্গদেশের সীমান্তবর্তী এলাকার ইতিহাস সংক্রান্ত। তবে আমি যতবারই ওনার চোখের দিকে তাকিয়েছি, ততবারই ওনার চোখের মণিকে পাশাপাশি না সরে গিয়ে ওপর নিচে নড়াচড়া করতে দেখেছিলাম। তখনই আমি বুঝতে পারি মুখের সামনে বইটা খুলে রাখলেও খুব সম্ভবত উনি সেখানে কিছু পড়ছেন না, কোনো একটা ছবি খুব মন দিয়ে লক্ষ্য করছেন। দেখুন, পড়াশোনা করা আমার মায়ের বহুদিনের শখ, বিশেষ করে কোনো নতুন জায়গার ইতিহাস সংক্রান্ত বইয়ের। আর সেই প্রসঙ্গেই উনি এই গুপ্তধনের সন্ধান কোথাও থেকে হয়তো পেয়ে গিয়েছিলেন। তবে এই মুহূর্তে উনি কোন বিশেষ বিষয়ে পড়াশোনা করেছিলেন সেটা আমার জানা নেই। হতে পারে এই কলিঙ্গ দেশের কোনো ইতিহাস সংক্রান্ত বই উনি পড়ছিলেন, সাথে সাথে এটাও হতে পারে সেই বইতে থাকা কোনো ছবি উনি হয়তো খুব মনোযোগ সহকারে লক্ষ্য করছিলেন। কিন্তু তার সঙ্গে আমাদের বাড়ির গুপ্তধনের কি সম্পর্ক সেটা আমি বুঝতে পারলাম না। সুবিনয়বাবুর সঙ্গে আবির আর জয়ের কথোপকথনের মধ্যেই থানার রুমে এসে পৌঁছন ইন্সপেক্টর পরিমল সামন্ত। আর উনি ঘরে আসতেই
সেই কনস্টেবল ভদ্রলোক ওনাকে সুবিনয় বাবুর দিকে হাত দেখিয়ে কিছু একটা ইঙ্গিত করতেই ইন্সপেক্টর পরিমল সামন্ত ওনার সামনে এসে বললেন, আপনি? আমি সুবিনয় মুখার্জি, পেশায় একজন নিউরোসার্জন। সকালে আপনার সাথেই আমার কথা হয়েছিল। আপনার ফোন পেয়েই আমি এখানে আসবো বলে বেরিয়ে পড়ি। খুব ভালো কাজ করেছেন। তবে আপনার পরিবারে যে দুর্ঘটনাটা ঘটে গেছে তার জন্য আমরা গভীরভাবে মর্মাহত। তবে একটা ব্যাপার নিশ্চিত করে বলতে পারি, আপনার মায়ের পোস্টমর্টেম রিপোর্ট আমরা পেয়ে গেছি। ওনার মৃত্যুটা একেবারেই স্বাভাবিক। হঠাৎ করে ম্যাসিভ হার্ট অ্যাটাকের কারণেই ওনার মৃত্যু হয়েছে। আপনারা বডি নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, আর আমি এদিকের ফর্মালিটিসগুলো মিটিয়ে নিই। তারপর আপনাদের হাতে আমি বডি দিয়ে দেবো। আচ্ছা স্যার, ঠিক আছে। আর আবিরবাবু, আপনারাও এবার আসতে পারেন। আপনাদের আমরা এখানে বসিয়ে রেখেছিলাম, যদি সুজাতা দেবীর মৃত্যুর কারণ অস্বাভাবিক দেখা যায় তখন তদন্তটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাহায্য আমাদের প্রয়োজন হতো। কিন্তু সেই ব্যাপারটাই যখন সঠিক নয়, তখন আর আপনাদের এখানে বসিয়ে রাখার কোনো মানেই হয় না। আপনারা আপনাদের অমূল্য সময় এখানে ব্যয় করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। আচ্ছা, ধন্যবাদ স্যার। যদি কখনো কোনো প্রয়োজন পড়ে তো অবশ্যই আমাদের জানাবেন। আচ্ছা, ঠিক আছে। ও, আরেকটা কথা বলি, আপনারা লালবাজারে কলকাতা পুলিশকে এই ব্যাপারে কতটা কি সাহায্য করেছেন সেটা আমি জানি না। তবে আমি আপনাদের বলবো, শুধুমাত্র অলীক কল্পনা থেকে এমন কোনো কথা কখনো বলবেন না যাতে করে বিভ্রান্তি ছড়ায়। আপনারা দুজনেই যথেষ্ট ম্যাচিওর, তাই আপনাদের থেকে এইটুকু দায়িত্ববোধ আশা করাই যায়, তাই নয় কি? জয় বুঝতে পারে আবির যে প্রথম থেকেই বলে চলেছিল সুজাতা দেবীর মৃত্যুটা অস্বাভাবিক এবং একটা সুপরিকল্পিত মার্ডার, আর পোস্টমর্টেম রিপোর্ট থেকে এটা প্রমাণিত যে ওনার মৃত্যুটা হার্ট অ্যাটাকের কারণেই হয়েছে। ব্যাপারটার মধ্যে কোনো রকমের অস্বাভাবিকতা নেই। তখন ইন্সপেক্টর পরিমলের মনে হতেই পারে আবির হয়তো আগ বাড়িয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছিল, সেই জন্যই এই কথাটা উনি বলেছেন। তবে জয় রেগে গিয়ে সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করতে গেলেই আবির ওকে চোখের ইশারায় বারণ করে। তারপর ওরা ধীর পায়ে থানা থেকে বের হয়ে আসে। এটা কিন্তু ঠিক হলো না ভাই আবির। ইন্সপেক্টর পরিমল সামন্তের মুখের উপর একটা যোগ্য জবাব আমাদের দেওয়া উচিত ছিল। ভুলে যেও না বন্ধু, এই কেসটা সবেমাত্র শুরু হয়েছে। এখনো এর অনেক পট পরিবর্তন তুমি দেখতে পাবে। আর আমার স্থির বিশ্বাস, ওনাকে জবাব দেওয়ার সুযোগ তুমি যথেষ্টই পাবে। কিন্তু আমাদের যে এতটা সময় নষ্ট হলো, তার মূল্য কে দেবে? আমাদের সময়টা যে নষ্ট হয়েছে তুমি কথা ভাবছো কেন? এই কেসের সঙ্গে জড়িত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন মানুষের সঙ্গে আমাদের পরিচয় তো হয়েছে, আর এই কেসটার সমাধান করতে গেলে ওনাদের সাহায্য আমাদের ভীষণভাবে প্রয়োজন। এটা তো তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। দুজন আর কোথায়? একজন তো ওই ডক্টর সুবিনয় মুখার্জি, মৃত সুজাতা দেবীর সন্তান। তবে ওনার সঙ্গে যে ভদ্রমহিলা এসেছিলেন তিনি তো মুখে একটিও কথা বলেননি। তাই তার সঙ্গে যে পরিচয় হয়েছে এ কথা আর কি করে বলি বলো? শুধু মুখে কথা বললেই কথা বলা হয় না ভাই। অনেকেই মুখে একটাও কথা না বলে অনেক কিছু বলে যান। সেটা বুঝতে গেলে তোমার পঞ্চ ইন্দ্রকে সজাগ রাখতে হবে, বুঝলে? দেখুন, মায়ের এইভাবে মৃত্যুটা আমরা একেবারেই মেনে নিতে পারিনি। অনেক ছোটবেলায় সুনয়নার বাবা মারা যাওয়ার পর থেকে সুজাতা দেবী এই পরিবারটিকে আগলে রেখেছেন। তাই তার মৃত্যুটা যে আমাদের কাছে অত্যন্ত দুঃখের সেটা বোধ করি আপনাকে আর নতুন করে বলতে হবে না। তাই আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, এই পরিস্থিতিতে আর আমাদের মানসিক যন্ত্রণা দেবেন না। আমরা চাই না এই ব্যাপারে আর কোনো আলোচনা করা হোক। আপনারা এখন আসতে পারেন। হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু দেখুন, সুবিনয় বাবুর সঙ্গে আমার যতটুকু প্রাথমিক কথাবার্তা হয়েছিল তাতে উনি সুজাতা দেবীর মৃত্যুর ব্যাপারে তদন্ত করাতেই যথেষ্ট আগ্রহী ছিলেন। দেখুন, রক্তের সম্পর্কে এরকম কিছু দাবি দাদা করতেই পারেন, কিন্তু এতদিন পর্যন্ত মায়ের সমস্ত দেখভাল কিন্তু আমরাই করেছি। উনি কোনোদিনও বিন্দুমাত্র দায়িত্বও নেননি। তাই হঠাৎ করে অবতীর্ণ হয়ে কিছু দাবি করলেই তো আর হয়ে যায় না। আর তার থেকেও বড় কথা,
রিপোর্টে যখন দেখাই যাচ্ছে যে ম্যাসিভ হার্ট অ্যাটাকের কারণেই ওনার মৃত্যু হয়েছে, তখন আর এই নিয়ে বিশেষ জলঘোলা করার কোনো তো কারণ আমি দেখছি না। আপনার সঙ্গে সুজাতা দেবীর সম্পর্কটা ঠিক কিরকম সেটা তো বুঝলাম না। দেখুন, সম্পর্কে উনি আমার শাশুড়ি হন। ওনার এক ছেলে, এক মেয়ে। আমি ওনার মেয়ে সুনয়নার স্বামী। তবে দায়িত্ব নেওয়ার দিক থেকে দেখলে আমরাই এতদিন ওনার দেখভাল করেছি। দাদা মানে ডক্টর সুবিনয় কোনোদিন কোনো দায়িত্বই নেননি। তাই সেই অধিকারের বলে আমি এবং আমার স্ত্রী সুনয়না দুজনেই চাই না যে ওনার মৃত্যু নিয়ে আর কোনো ঝামেলা পাকাক। তাই অন্তত ভদ্র ভাষায় বলছি, আপনারা এবার আসুন। আর এর পরেও যদি আপনারা এখানে নতুন কোনো ঝামেলা তৈরি করার চেষ্টা করেন, তবে কিন্তু আমি আপনাদের ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিতে বাধ্য হব। সেটা মোটেও কিন্তু ভালো হবে না। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। তবে একটা শেষ কথা জিজ্ঞাসা করে যাই, আপনার স্ত্রী মানে সুজাতা দেবীর কন্যা, তারও কি এই একই মত? তাতে এখনো আপনার কোনো সন্দেহ আছে কি? আর দেখুন, যে গুপ্তধনের লোভে সুবিনয়দা আপনাদের এই কাজে লাগাতে চাইছেন, সেই গুপ্তধনের প্রতি কোনো লোভ আমার বা আমার স্ত্রীর নেই। তাই বাড়িতে সাধ করে গোয়েন্দা ঢুকিয়ে নে ওই তিলকে তাল করার কোনো ইচ্ছে আমার অন্তত নেই। বুঝেছেন? মানে কি বলতে চাইছেন আপনি? আপনি বুঝতে পারবেন না এমন দুর্বোধ্য ভাষায় তো আমি কিছু বলিনি। আমার মনে হয় এবার আমরা আমাদের ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছি। আর একটা কথা বাড়ালে আমি কিন্তু মাথা ঠান্ডা রাখতে পারবো না, এই আমি বলে রাখলাম। আবির এবং জয় দুজনেই বুঝতে পারে ওদের সঙ্গে কমলেশবাবু কিছুতেই আর কথা এগোতে চান না। তাই ওনার বাড়ি থেকে বের হয়ে এসে আবির ফোন করে সুবিনয়বাবুকে। হ্যালো স্যার, আপনি এখন কোথায়? এই তো কলকাতায়। সে কি কথা? আপনার মায়ের শেষকৃত্যের কাজ তো এখানে, মানে এই খড়গপুরে, আপনার বোনের বাড়িতে হচ্ছে, অথচ আপনি সেখানে নেই। না দেখুন, আমার সঙ্গে আমার ভগ্নিপতি কমলেশ অত্যন্ত খারাপ ব্যবহার করে। আমাকে একরকম ওখান থেকে তাড়িয়েই দিয়েছে বলতে পারেন। আমি দীর্ঘ 20টা বছর বিদেশে থাকাকালীন ওরাই যেহেতু মায়ের দেখভাল করেছে, তাই মায়ের মুখাগ্নি করার অধিকারও ওরাই আমাকে দিতে চায় না। আর দেখুন, আমার বয়স, শিক্ষা বা রুচি কোনোটাই কমলেশের মতো একজন অশিক্ষিত লোকের সঙ্গে কথা কাটাকাটি করার উপযুক্ত নয়। দেখুন, মুখাগ্নি করবার অধিকার আপনার প্রাপ্য ছিল কিনা সেটা আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলেও আমি যে ব্যাপারটা নিয়ে বেশি চিন্তিত সেটা হলো আপনার মায়ের বলে যাওয়া সেই গুপ্তধনের কথা। সেটা তো খুঁজে দেখতে হবে। হ্যাঁ, কি বলছেনটা কি আপনি? সত্যি এরকম কোনো গুপ্তধন আছে নাকি সবটাই আমার মায়ের কল্পনা মাত্র? মানে খুব সত্যি কথা বলতে গেলে এই গুপ্তধন যে সত্যি আছে এরকম কোনো তথ্য প্রমাণ আমাদের কাছে আজও নেই। তাই দেখুন, আমার মনে হচ্ছে কিছু একটা নিশ্চয়ই আছে। সেটা খুব ভালো করে জানেন বলেই কমলেশবাবু আপনাকে মায়ের শেষ সময় কাছে থাকতে দেননি। বুঝতে পেরেছি, কিন্তু কোনো তথ্য প্রমাণ যে আমাদের কাছে নেই সেটা তো আপনাদের আগেই বলেছি। দেখুন, সবটাই আমার মায়ের মুখের কথা। যদি সত্যিই কোনো গুপ্তধন থেকে থাকে তবে সেটা উদ্ধার করার জন্য কোনো একটা সমাধান সূত্র নিশ্চয়ই থাকবে। কিন্তু সত্যি কথা বলতে এরকম কিছু তো আমাদের জানা নেই। তাই কিসের ভিত্তিতে আমি আপনাকে এই কাজ করতে বলবো আমি সেটাই বুঝতে পারছি না। চিন্তা করবেন না, এই গুপ্তধন খুঁজে বের করবার পদ্ধতি এবং তার সমাধান সূত্র আপনার মা নিজেই খুঁজে রেখে গেছেন। আমার ধারণা আপনার মা শুধু এ ব্যাপারে কল্পনাই করতেন না, যথেষ্ট পড়াশোনা ও রিসার্চও করেছেন, আর তার ভিত্তিতেই উনি ধীরে ধীরে এগিয়ে গিয়েছিলেন। কি বলছেন আপনি? মা নিজেই সেই গুপ্তধন খুঁজে বার করবার পদ্ধতি আবিষ্কার করে রেখে গেছেন? হ্যাঁ, আর আমি চাই খোঁজটা সম্পূর্ণ করে গুপ্তধনের হদিশ খুঁজে বের করতে। কিন্তু এ ব্যাপারে আপনার এবং আপনার বোন সুনয়না দেবীর সম্মতি আমার চাই। দেখুন, আমি আমার তরফ থেকে এবং আমার বোনের তরফ থেকে সম্পূর্ণ সহমতি দিচ্ছি, কিন্তু একটা ব্যাপার আপনাকে খেয়ালে রাখতে হবে। কমলেশ যেন ভুল করেও এই ব্যাপারে কোনো খোঁজ না পায়। আর আমি সুনয়নার সাথে কথা বলে আপনাকে সবকিছু জানাবো। সুবিনয়বাবুর থেকে সম্মতি পেয়ে যাওয়ার পর আবিরদের আর আইনত কোনো বাধা থাকে না।
মুখার্জি পরিবারের অন্দরমহলে প্রবেশ করার ব্যাপারে, আর সেটা যে সেই গুপ্তধন খুঁজে বের করার জন্য, সেটা বলাই বাহুল্য। আর সেই মতোই ওরা রওনা হয়ে যায় প্রতাপগড়ের উদ্দেশ্যে, যেখানে আজও স্বমহিমায় রয়েছে সুবিনয় বাবুদের পৈতৃক দেশের বাড়ি। ঠিক হয়, সুবিনয় বাবুও কলকাতা থেকে প্রতাপগড়ে আসবেন, আর সাথে সাথে চেষ্টা করবেন সুনয়না দেবীকেও সাথে করে নিয়ে আসার। তবে সেটার জন্য কয়েকদিন সময় লাগবে। সুজাতা দেবীর মৃত্যুর ঘটনাটা একটু থিতিয়ে যাবার পরেই সুনয়না দেবী আসতে পারবে। তবে সুবিনয়বাবু আবিরদের সময় নষ্ট না করে প্রতাপগড় পৌঁছেই কাজ শুরু করে দেওয়ার অনুমতি দেন। দাদা বাবু, এখন অনেক রাত হয়ে গেছে। এত পুরনো দিনের বাড়ি, সামনের দিকের এই অংশ ছাড়া বাকি বাড়িটা প্রায় ভেঙে পড়ছে। তাই রাতে ঘর থেকে আর বেরোবেন না, বাইরে কিন্তু বিপদ আছে। কখন কি হয় কে বলতে পারে কন। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি হরিহরদা। বাড়িটার বেশিরভাগ অংশটাই ভেঙে পড়েছে, আর এইরকম একটা বাড়িতে যে ভূতের ভয় থাকবে এটাই তো স্বাভাবিক। না না না, সে কথা কই নাই। ভূতের ভয় দেখিয়ে আপনাদের যে ঘরের মধ্যে বন্দি করে রাখা যাবে না, সেটা আপনাদের দেখেই বুঝতে পেরেছি। আমি বলছি আসলে সাপের কথা। বাড়ির পিছন দিকটায় বেশ কিছু বিষধর সাপ আছে। বলেন কি হরিহরদা, বিষধর সাপ? হ্যাঁ, মা মনসার বাহন সব। ওরা কামড়াইলে মানুষ 10 মিনিটও আর বাঁচবে না। সাক্ষাৎ সব যমদূত। কেন, সুবিনয় দাদাবাবু যখন আপনাদের পাঠিয়েছেন তখন আগের বারের ঘটনা কিছু করেননি? কই না তো। আগের বারের ঘটনা মানে কোন ঘটনা? জয়ের কথা শেষ হবার মুহূর্তে যেন ওর মুখের কথাটা কেড়ে নিয়ে আবির বলে ওঠে, আরে কি বলছো ভাই জয়? সুবিনয় বাবু তো আমাদের বললেন আগেরবারে সেই ভদ্রলোককে কি ভয়ঙ্করভাবে সাপের কামড়ে আক্রান্ত করেছিল। তুমি ভুলে গেলে এর মধ্যে? বলেছেন তো, আমি তো দাদাবাবুরে বলেইছিলাম এরপর আর কাউরে পাঠাইলে অবশ্যই যেন আগের সমস্ত ঘটনা বলে তবে পাঠান। অমন ডাকাবুকো একটা লোককে চোখের সামনে ছটফট করে মূর্তি দেখতে কার ভালোই লাগে কন? সেই জন্যই আপনাদেরও সাবধান করছি। দাদাবাবু যে কাজে পাঠিয়েছেন সেইটাই করুন, কিন্তু আকাশে সূর্যের আলো থাকতে থাকতে করেন। আমাদের সুবিনয় বাবু কোন কাজে পাঠিয়েছেন সেটা আপনি জানেন? কেন জানবো না? এই বাড়িতে কি কম দিন হলো আসি? সুবিনয় দাদাবাবু জন্মের আগে থেকে আমি এইখানে রয়েছি। তবু তো ভালো, উনি মাঝে মাঝে 2-1জনকে ওই অভিশপ্ত গুপ্তধন খুঁজতে পাঠান। কিন্তু ওই শয়তানটা, সেটা তো প্রায়ই ওই দলবল নিয়ে এসে হাজির হয়। আমি এখন আর কিছু বলি না, তবে জানি এসব বৃথা। কোনো গুপ্তধন এত সহজে খুঁজে পাওয়া সম্ভব নয়। জলধর প্রতাপ এত বোকা মানুষ ছিলেন না যিনি গুপ্তধন এই বাড়ির মাটির তলায় কোথাও পুঁতে রেখে যাবে, যাতে সহজেই যে কেউই সেটা মাটি খুঁড়ে পেয়ে যেতে পারে। জলধর প্রতাপ, তিনি কে? এই বাড়িতে গুপ্তধন খুঁজতে এসেছেন, অথচ এই বাড়ির ঐতিহ্য আর ইতিহাস কিছু জানেন না। তাইলে আপনারা গুপ্তধন খুঁজবেন কি করে? সেই তো আন্দাজ বশত চারিদিকের মাটি খোঁড়াখুড়ি করে ব্যর্থ হয়ে ফিরে যাবেন। না হইলে বলবেন এই গুপ্তধনের কথা সম্পূর্ণ বায়নানো। আপনার কথা একদম ঠিক হরিহরদা। যদি সত্যি সেই গুপ্তধন খুঁজে বের করতে হয় তবে এই বাড়ির ইতিহাস জানাটা খুব দরকারি। কিন্তু সত্যি কথা বলতে কি, সেই সুযোগটাই হয়নি। আর যদি আপনার কোনো অসুবিধে না থাকে, আপনি কি এই বাড়ির ইতিহাস আমাদের বলবেন? দাদাবাবু, একটা কথা বলি। কথায় কথায় অনেক রাত হলো, ঘড়িতে তো প্রায় 9টা বাজবে করছে। শহরে শুনেছি এমন কিছু একটা রাত না হলেও এই পাড়া গ্রামে এটা বেশ গভীর রাত। তাই বলি কি, আপনারা হাত মুখ ধুয়ে খেতে বসে পড়ুন, তারপর খেতে খেতে কথা না হয় বলাই যাবে। সত্যি কথা বলতে কি, সারাদিনের ধকলে ওদের দুজনেরও বেশ খিদে পেয়েছে। আর সেই কারণে হরিহরদার স্ত্রী এসে ওদের খেয়ে নিতে বললে
জয় এবং আবির সাদরে রাজি হয়ে যায়। জয় তো প্রায় আনন্দের সঙ্গে বলে ওঠে, একদম সঠিক কথা বলেছেন আপনি। আমার এমনিতেই প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, আমরা বরং খেতে খেতেই কথা বলি। সেই ভালো দাদাবাবু, আমি তাহলে গরম গরম লুচিগুলো ভাজি। আর হ্যাঁ গো, তুমিও আমার সঙ্গে এসো। এত খাবার দাবার আমি একা হাতে আনতে পারি বলো তো? সেই ভালো দায়দা বাবু, আপনারা হাত মুখ ধুয়ে নিন, আমরা খাবার নিয়ে আসছি। জয় বাথরুম থেকে মুখ হাত ধুয়ে বেরিয়ে দেখে ততক্ষণের সামনে টেবিলে হরিহরদা আর ওনার স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী থরে থরে গরম ভাজা লুচি, আলুর দম, বেগুন ভাজা, খাসির মাংস, শিমুইয়ের পায়েস সব কিছু এনে সাজিয়ে রাখছেন। তোয়ালেতে হাত মুছতে মুছতে জয় একটু কান খাড়া করে আবির আর হরিহরদার কথা শুনতে থাকে। জলধর প্রতাপ ছিলেন একজন পরম বৈষ্ণব এবং অত্যন্ত প্রজাহিতৈষী জমিদার। তবে জমিদারির কাজে তার যত না বেশি মন ছিল, তার থেকে অনেক বেশি মন ছিল ধর্মে কর্মে। প্রত্যেক পূর্ণিমাতে তিনি পুরী ধামে যেতেন প্রভু জগন্নাথের দর্শন করার জন্য। আর জমিদারির কাজেও ওনার অনেক সিদ্ধান্ত যুক্তির থেকে ওনার ভক্তিভাব দ্বারা পরিচালিত হতো। কোনো মানুষ যদি অপরাধী হওয়া সত্ত্বেও কোনোভাবে নিজেরে ঈশ্বরে অনুরক্ত প্রমাণ করতে পারত, তবে তার প্রতি উনি অনেক সহানুভূতির সঙ্গে ব্যবহার করতেন। আবার কোনো প্রকৃত নিরপরাধ ব্যক্তি ঈশ্বরের প্রতি প্রকৃত ভক্তিবান না হন, তবে তার কপালে জড়িত চরম হেনস্থা। সেইভাবেই প্রায় বার্ধক্যে পৌঁছে উনি হঠাৎ সিদ্ধান্ত নেন এই প্রতাপগড়ে উনি পুরোই ধামের মতোই একটি জগন্নাথ মন্দির তৈরি করবেন। কারণ ততদিনে শরীর ভেঙে যাওয়ায় প্রতি মাসে ওনারা জগন্নাথ দর্শনে যাওয়া সম্ভব হচ্ছিল না। সেই কারণেই উনি এইরকম এক সিদ্ধান্ত নেন। তারপর সেই মন্দির তৈরি হয়েছিল, তাই তো? না, তা আর হতে পারল কই? তা যদি সত্যি সম্ভব হতো, তবে কি এই প্রতাপগড় আজও এরকম আওয়াজপাড়া গ্রাম হয়ে পড়ে থাকতো? নিশ্চয়ই নয়। ও, কিন্তু সেই মন্দির তৈরি হলো না কেন? সে এক ভয়ঙ্কর দুঃখের কথা দাদাবাবু। আজও আমাদের চোখে সেই রাতের স্মৃতি একটা দুঃস্বপ্নের মতো জেগে রয়েছে। দিনটা ছিল স্নান যাত্রার দিন। সেই দিন ওই নতুন জগন্নাথের মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার কথা ছিল। সকাল থেকেই তো জমিদার বাড়ির মন্দিরে চলছিল পূজা পাঠ, নাম সংকীর্তন। মন্দিরে আগে থাকতে জগন্নাথ মহাপ্রভুর বিগ্রহ প্রতিষ্ঠিত থাকলেও ঠিক ছিল নতুন মন্দিরের জন্য খোদ পুরীধাম থেকে নিম কাঠের নতুন বিগ্রহ আনানো হবে। গোটা প্রতাপগড়ের মানুষ সেইটাই তো জানতো। কিন্তু হঠাৎ করেই সেদিন স্নান পূর্ণিমার উৎসবের পর যখন মহাপ্রভুর ভোগ আরতি চলছে, তখন জলধর প্রতাপবাবু এমন এক ঘোষণা করেন যে সেখানে উপস্থিত সকলে চমকে ওঠে। দেখো, এই প্রতাপগড়ের মানুষদের আমি কখনোই নিজের প্রজার চোখে না দেখে সন্তানের চোখেই দেখেছি। আর আমি বিশ্বাস করি আমার আরাধ্য ভগবান জগন্নাথের কৃপায় আমার প্রতাপগড় চিরকাল সমৃদ্ধির শিখরেই থাকবে। আর সে কারণেই যাতে প্রতাপগড়ের প্রত্যেক মানুষ প্রভু জগন্নাথের জন্য গর্ব করতে পারে, তাই তাদের জন্য আমি এই নতুন মন্দির প্রতিষ্ঠা করতে চলেছি। তবে আমার এই মন্দির হবে পৃথিবীর ভেতরে একমাত্র সর্বশ্রেষ্ঠ জগন্নাথ মন্দির, যা তার শ্রেষ্ঠত্বের বিচারে স্বয়ং পুরুষোত্তম ধাম পুরীকেও ছাড়িয়ে যাবে। এই কথা শুনে সেখানে উপস্থিত প্রায় 1000 খানেক পুণ্যার্থী জমিদার জলধর প্রতাপের নামে জয়ধ্বনি দিয়ে উঠলেন। তার মাঝেই উনি ঘোষণা করেন, আমার এই প্রতিষ্ঠিত মন্দিরে কোনো নিম কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে না। প্রতিষ্ঠা করা হবে বহু রত্ন খচিত মহাপ্রভুর সোনার বিগ্রহ, যা পৃথিবীতে আর কোনোদিন কোথাও হয়নি। প্রথমবার হবে আমাদের এই প্রতাপগড়ে। লোকে পুরী ধামের থেকেও সম্মান করবে আমাদের এই প্রতাপগড়ের জগন্নাথ ধামকে। বলেন কি, জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার সোনার বিগ্রহ? হ্যাঁ,
জমিদার বাবু তো সেই রকমই ঘোষণা করেছিলেন। তো শেষ পর্যন্ত সেই বিগ্রহ প্রতিষ্ঠা হলো না কেন? হবে আর কোথা থেকে? সেদিন সন্ধ্যায় নাগাদ এই জমিদার বাড়িতে এক ভয়ঙ্কর ডাকাতি হয়ে যায়। সকলেই ধারণা করেছিল সকালবেলা উনি যে ঘোষণা করেছিলেন তাতে সকলেই বুঝতে পারেন ওনার রত্ন ভাণ্ডারে সেই সমস্ত রত্ন সঞ্চিত হয়ে রয়েছে যার ফলশ্রুতি হিসাবেই সেই ডাকাতি হয়েছিল। ডাকাতের দল ভয়ঙ্করভাবে জমিদার বাড়ি লুট করে রাজকোষের সমস্ত টাকা পয়সা, মণি মাণিক্য, মোহর, সোনার গহনা সমেত বড় বড় 3টি বাক্স লইয়া সেইখান থেকে চলে যায়। আর তারপর তারা জমিদার বাড়ির অনেকটা অংশে আগুন লাগায়া দেয়। সেই রাতটা যে আমাদের জন্য কতটা ভয়ঙ্কর ছিল তা আপনারা কল্পনাও করতে পারবেন না দাদাবাবু। তারপর সেই ডাকাতের দল সমস্ত গহনা মোহর সবকিছু নিয়ে এখান থেকে পালিয়ে যায়। আচ্ছা, এই জমিদার বাড়িতে কোনো প্রহরী বা প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না? বা তারপরে পুলিশ ওদের খুঁজে বের করার কোনো চেষ্টা করেনি? আহা, তাড়াহুড়ো করো না ভাই জয়, আসল রহস্য তো এর পরেই লুকিয়ে আছে। আপনি বলুন হরিহরদা। সে আর কি বলবো দাদা বাবু, ডাকাত দল আমাদের জমিদার বাড়ি সম্পূর্ণ ধ্বংস করিয়ে এইখান থেকে চলে যেতে গেলে হঠাৎ কোনো এক খেয়ালবশত জমিদার বাড়ির কুলদেবতার মন্দিরে শেষবারের জন্য তারা হানা দেয়। জমিদার বাড়ি থাইকা ওই স্বর্ণমুদ্রা এবং মণিমাণিক্য নিয়েও তাদের মন ভরে নাই। ওদের ধারণা হয়েছিল মন্দিরেও প্রচুর পরিমাণে সোনাদানা থাকতে পারে। তা ওরা আসলে কোনো কিছুই এইখানে অবশিষ্ট রেখে ফিরে যেতে চায়নি। আর শেষ রাত্রে সেই মন্দিরে আক্রমণ করতে যাওয়াটাই তাদের কাল হলো, কি তাই তো? সে তো বটেই। সে রেতেই তাপস যে কি হয়েছিল তা কেউ না জানলেও সকাল হইলে সেই ডাকাত দলের সমস্ত সদস্যরে মন্দির চত্বরের চারপাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আর তাদের প্রত্যেকের শরীরে ছিল বিষধর সাপের দংশন করার দাগ। জগন্নাথের অভিশাপ সে কাটিয়ে কি এত সহজে যাওয়া যায় বলেন দাদাবাবু? ওরা ওদের ক্ষমতার বলে জগন্নাথ মহাপ্রভুরে অবজ্ঞা করে বসেছিল, আর সেইটাই সহ্য হয়নি মহাপ্রভুর রক্ষক শেষনাগের। তার কামড়ে সেই দিন সব কটা ডাকাত প্রাণ হারাইছিল চোখের নিমেষে। আর সেই সোনাদানা মণিমাণিক্যে ভরা 3টে বড় বড় পেটি, সেগুলোর কি হলো? সেগুলো সেই রাত্রিরের পর চিরতরে হারিয়ে যায়, আর কেউ কোনোদিন সেগুলো খুঁজে পায়নি। আর যদি খুব ভুল না করি তবে এটাই হলো এই প্রতাপগড় জমিদার বাড়ির গুপ্তধন, যেটা এতদিন পর্যন্ত মানুষ জেনে এসেছে জগন্নাথের অভিশাপ হিসেবে। কি হরিহরদা, ঠিক বলছি তো? হ্যাঁ দাদা বাবু, আপনি তো সবই জানেন দেখছি। তবে আপনার কথা একেবারেই সঠিক। দেখুন, সেই রাতে কি ঘটেছিল সেটা সত্যই কোনো দৈব মাহাত্ম্য ছিল নাকি সম্পূর্ণটাই কাকতালীয় ঘটনা সেইটা আমরা জানি না, কিন্তু এইটা কইতে পারি সেই রাতের পর থেকে রাজকোষ থেকে চুরি করা সেই 3টে বড় বড় বাক্স আজও খুঁজে পাওয়া যায়নি। সে তো না হয় বুঝলাম আবির, কিন্তু তুমি এসব কথা জানলে কি করে ভাই? পরে বলছি, তুমি চিন্তা করো না। এতক্ষণ ধরে আমরা যতটুকু এগিয়েছি সেটা সঠিক পথেই এগিয়েছি। এবার আমাদের মূল লক্ষ্য হলো সেই গুপ্তধনের 3টি পেটি খুঁজে বের করা। আর আমার বিশ্বাস আমরা তার থেকে খুব একটা দূরে নেই। তবে সেই কাজ সম্পূর্ণ করতে গেলে আমাদের প্রথম পার হতে হবে জগন্নাথের রক্ষা বলয়, সেই শেষনাগের বেষ্টনীকে। যে শেষনাগ এক রাত্রে 22 জন ওই রকম দৈত্যাকৃতি লোকের প্রাণ কেড়ে নিতে পারে, সে যে আমাদের মতন এমন রোগাপটকা মানুষ হলে সহজে ছেড়ে দেবে সেটা কিন্তু মনে হয় না। দেখেন দাদা বাবুরা, আপনারা কি বলছেন আমি কিন্তু বুঝতে পারতাছি না। তবে আমি আপনাদের বারবার সাবধান করছি, রাতের অন্ধকারে আমাকে না কইয়া ওই ঘরের বাইরে যাবেন নিকো। রাতের এইখানে প্রতিটা মুহূর্তে বিপদ এসে আত্মগোপন করে থাকে, কেউ মানুক আর না মানুক, কথাটা কিন্তু ভুল নয়। আপনি চিন্তা করবেন না হরিহরদা, আমরা এমন কোনো কিছু করব না যাতে আমাদের কোনো বিপদ হয়। তবে আপনার হাতের রান্নাগুলো কিন্তু খাসা। অনেক দিন এমন সুস্বাদু রান্নার কথা আমাদের মনে থাকবে।
হরিহর আর লক্ষ্মীপ্রিয়া কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলেও আবির আর জয় সম্পূর্ণভাবে ওদের খাবারের মধ্যে মনোনিবেশ করায় পরে ওরা বুঝতে পারে আবিররা আর ওদের সঙ্গে কোনো কথা বলবে না। তাই আর কথা না বাড়িয়ে ওরা ঘর থেকে বের হয়ে যায়। দেখো দাদা, আমার যতদূর মনে হয় আমাদের পারিবারিক এই গুপ্তধনের যে কথা আমরা এতদিন শুনে এসেছি সেটা শুধুমাত্র একটা লোকের মুখে মুখে প্রচারিত গল্পকথাই হবে, কারণ বাস্তবে এমন কোনো কিছুর ভিত্তি আছে বলে আমার মনে হয় না। দেখ, আমি জানি মা ওনার শেষ জীবনটা তোদের সঙ্গেই থাকতেন, কিন্তু আমার সাথে ওনার যতটুকু কথাবার্তা হয়েছে তাতে আমার ওনাকে বরাবরই যথেষ্ট বিচক্ষণ এবং বুদ্ধিমতী মানুষ বলেই মনে হয়েছে। তুমি কি বলতে চাইছো আমি সে কথা বুঝতে পারছি দাদা। আমিও মনে মনে চাই এই গুপ্তধনের কথাটা যেন সত্যি হয়, কিন্তু তুমি তো এই নিয়ে বেশ কয়েকজনকে সেটার খোঁজে পাঠালে, কেউই তো সেভাবে সফল হতে পারলো না। আর শেষবারের ভদ্রলোক তো নিজেই প্রাণ হারালেন ভয়ঙ্কর সাপের কামড়ে। তাহলে কি করে বিশ্বাস করি বলো? হ্যাঁ, মানছি, কিন্তু তাই বলে আমরা তো হাল ছেড়ে দিতে পারি না, তাই না? এই গুপ্তধন সত্যি করেই আছে কি না সেটা তো আমাদের খুঁজে বের করতেই হবে, নিজেদের জন্য না হোক, মায়ের শেষ ইচ্ছে পূরণের কথা ভেবে। আমার মনে হয় আমাদের এই অনুসন্ধানটা চালিয়ে যাওয়া দরকার। দেখো দাদা, তুমি আর্থিকভাবে সুপ্রতিষ্ঠিত হলেও আমার অবস্থা কি তা তো তুমি ভালো করেই জানো। কমলেশের নিজের আয় বলতে কিছুই নেই। এতদিন আমাদের পারিবারিক ব্যবসায় একজন কর্মচারীর মতো খেটে গেলেও মায়ের অবর্তমানে এই ব্যবসাটাই যখন অনিশ্চয়তার মুখে, তখন আমাদের ভবিষ্যৎটাও ঘোর অন্ধকারে। তাছাড়া কমলেশের ব্যবহার, স্বভাব চরিত্র সবই তো তুমি জানো। মাকেও ব্যবসার কাজে সাহায্য করলেও মা ওকে একেবারেই পছন্দ করতেন না, তাই ওনার সঞ্চিত টাকা পয়সার কোনো ভাগই উনি কমলেশের নামে দেননি। এই পরিস্থিতিতে যদি সত্যি সত্যি গুপ্তধন পাওয়া যায় তবে আমাদের খুবই ভালো হয়। দেখি, এবারে যে ছেলে দুটোকে দায়িত্ব দিয়েছি তারা কাজটা পারবে বলেই তো মনে হয়। আমি কলকাতায় এই ছেলে দুটোর প্রসঙ্গে খোঁজ নিয়ে দেখেছি। কলকাতায় ওদের বেশ সুনাম রয়েছে গোয়েন্দা হিসেবে। এবার ওরা কতখানি সফল হতে পারবে সেটা সময় বলবে, তবে আমি আশাবাদী। দেখো দাদা, যদি সত্যিই কিছু ব্যবস্থা করা যায় তবে খুব ভালো হয়। আমাদের টাকা পয়সার খুব দরকার গো। মা যতদিন ছিলেন ততদিন হয়তো সেভাবে ভাবতে হয়নি, কিন্তু এখন সত্যি সত্যি ব্যাপারটা নিয়ে অত্যন্ত দুশ্চিন্তা হচ্ছে। তুমি তো কমলেশের কথা জানোই, হাতে টাকা না পেলে ও আমাকে শেষ করে ফেলতেও দুবার ভাববে না। তাই তুমি সত্যি সত্যি কিছু একটা করো দাদা, কিছু একটা করো। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে ডক্টর সুবিনয় যথেষ্ট চিন্তান্বিত হয়ে পড়েন। আর এসব কিছুর সমাধান একমাত্র একটাই, আবিরা যদি সত্যি সত্যি সেই গুপ্তধন খুঁজে বের করতে পারে তাহলে ওদের খুবই ভালো হয়। আর যদি না পারে তাহলে যে ওনার বোনের সংসার ভবিষ্যতের একটা চরম অনিশ্চয়তার দিকে এগোচ্ছে সেটা ডক্টর মুখার্জি খুব ভালো করেই বুঝতে পারেন। আচ্ছা আবির, একটা কথা বলো তো, একটা ডাকাত দলে যদি কমপক্ষে 20 থেকে 22 জন সদস্য থাকে, তারা সকলেই একই জায়গায় একই সঙ্গে সর্পদংশনে মারা গেল, এটা কি খুব একটা বাস্তবসম্মত? আর তুমি তখন বললে না তো, হরিহরদার বলার আগে তুমি কিভাবে ব্যাপারটা জানলে? বলছি, খুব মন দিয়ে শোনো। গত পরশু রাত্রে সুজাতা দেবী যে বইটা পড়ছিলেন বলে আমাদের মনে হয়েছিল সেটা ছিল আসলেই একটা পাতা, যেটা ওই বইয়ের পাতার মাঝে রেখে উনি খুব মনোযোগ সহকারে সেটা লক্ষ্য করছিলেন। আর ওনার মৃত্যুর পর, মানে সেটা স্বাভাবিক হোক বা অস্বাভাবিক, সে কাগজের টুকরোটা ট্রেনের মাটিতে পড়ে যায়। সেটাই আমি তুলে আমার কাছে রেখে দিই। আর আমি যা কিছু তখন বললাম সবটা আমি সেই নকশা থেকেই দেখেছি। গুপ্তধন উদ্ধারের নকশায় সেই 22 জন ডাকাত সর্পদংশনের কারণে মারা গিয়েছে
সেটাও আঁকা আছে। অদ্ভুত কাণ্ড তো। আমাকে একবার দেখাবে নাকি নকশাটা? রাত্রে খাওয়া দাওয়ার পর হরিহরদা আর লক্ষ্মীপ্রিয়া ওদের জন্য বিছানা তৈরি করে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলে জয় ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। তারপর আবিরের সঙ্গে কথা প্রসঙ্গে এই নকশার কথা উঠলে আবির ওর ব্যাগ থেকে একটা বেশ বড় মাপের কাগজের টুকরো এনে বিছানার উপরে মেলে ধরে। এই যে, এই দেখো জয়, এই সেই গুপ্তধনের নকশা। তুমি যে বললে সুজাতা দেবী সেই নকশাটা বইয়ের পাতার ভাঁজে রেখে গিয়েছিলেন, কিন্তু এ তো দেখছি অনেক বড় কাগজ। এটা কি করে ওইটুকু একটা বইয়ের মধ্যে? জয়, অপ্রয়োজনীয় কথা বলো না। আসল নকশাটা একটা ছোট কাগজের উপর রাখা ছিল। আমি সেটা থেকেই এটাকে বড় করে প্রিন্ট করিয়েছি, যাতে করে এটাকে দেখতে সুবিধে হয়। তুমি এবার এই কাগজটা ভালো করে লক্ষ্য করে দেখো তো। এটাকে আসল নকশা না বলে কোনো একটা ঘটনার বিবরণ সংক্রান্ত ছবিই বলা ভালো। এই দেখো, পাতার একেবারে ডান দিকের কোণায় একটা মন্দিরের মতন কিছু রয়েছে, আর তাকে ঘিরে রয়েছে একটা গোলাকার দাগ। খুব সম্ভবত এটাই ছিল সেই মন্দিরের সুরক্ষা বেষ্টনী। হরিহরদার কথা অনুসারে নারায়ণের সুরক্ষা দেওয়ার জন্য এই সেই শেষ নাগ। আর দেখো, এরপর পরপর ঠিক 22টা মানুষের মতন আকৃতি মাটিতে পড়ে রয়েছে। এরাই হচ্ছে সেই রাত্রে মারা যাওয়া সেই 22 জন ডাকাত। এবার পাতার একেবারে উল্টো দিকে দেখো, এইটা হলো সেই জমিদার বাড়ি। এবার নিশ্চিতভাবেই বুঝতে পারছো তো, এই হলো সেই জায়গা যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে ডাকাতের দল ডাকাতির সামগ্রী নিয়ে বেরিয়ে যাওয়ার পর এই বাড়ির কুলদেবতার মন্দিরে হানা দেয়, যেখানে আগে থাকতেই জগন্নাথ দেবের ছোট বিগ্রহ পূজিত হয়ে আসছে, এবং আজও সেটা সেখানেই রয়েছে। কি ঠিক বলছি তো? হ্যাঁ, ঠিকই তো। কাল সন্ধেবেলা যখন আমরা এলাম তখনও তো মন্দিরে ঘণ্টা বাজিয়ে আরতি হচ্ছিল। তার মানে এই প্রাচীন মন্দিরটা এখনও আছে। শুধুমাত্র জলধর প্রতাপবাবু নতুন যে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সেটা ওই ডাকাতির কারণে হয়নি। আচ্ছা জয়, এই ছবিটার মধ্যে তুমি কোনো অসঙ্গতি খুঁজে পাচ্ছ? একটু ভালো করে দেখো তো। দেখো, আমার চোখে তো অসঙ্গতি সেভাবে কিছু পড়ছে না। তবে তুমি তো জানোই এই সমস্ত ব্যাপারে আমার দৃষ্টিশক্তি অতটা কাজ করে না। তুমি বলো, কিরকম অসঙ্গতি তুমি দেখতে পাচ্ছ? একটা ব্যাপার খুব ভালো করে খেয়াল করে দেখো তো। আমরা যদি জমিদার বাড়ির মূল দরজার দিকে মুখ করে দাঁড়াই, তাহলে মন্দিরের ঘণ্টা বাজার শব্দটা আমাদের কানে যে ভেসে আসছিল সেটা কিন্তু ডান দিক থেকে। কিন্তু এই ছবির নকশা অনুসারে কুলদেবতার এই মন্দির থাকার কথা সিংহদ্বার আর জমিদার বাড়ির বাম দিকে। তার মানে খুব স্বাভাবিক। ডাকাতির ঘটনাটা যেদিন ঘটেছিল সেই দিনটা ছিল স্নান যাত্রার দিন, এবং সেদিন নতুন মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছিল। এবং হরিহরদার কথা অনুসারে সেখান থেকে জলধর প্রতাপবাবু সোনার বিগ্রহের কথা ঘোষণা করেছিলেন। তার মানে এই জমিদার বাড়ির চত্বরে এমন কোনো একটা জায়গা নিশ্চিতভাবে আছে যে জায়গাটায় সেই নতুন মন্দির স্থাপিত হওয়ার কথা ছিল, কিন্তু সেটা কোথায়? তার পাশাপাশি আর একটা জিনিস ভেবে দেখো আবির, যে রত্নবিগ্রহ নতুন মন্দিরে প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল সেখানেই তো সুরক্ষা বেষ্টনীর দরকার। জমিদার বাড়ির পুরনো যে মন্দির ছিল সেখানে যদি সাধারণ নিমকাঠের জগন্নাথ মূর্তি প্রতিষ্ঠিত থাকে, তবে সেখানেই সুরক্ষা বলয় তৈরি করার কারণ কি? কারণ নিশ্চয়ই কিছু একটা আছে, কিন্তু সেটা কোন জায়গাটাতে সুরক্ষিত করবার জন্য সেটাই আমাদের প্রথমে ভেবে দেখতে হবে। আর তারও আগে কাল সকাল হলে একবার ওই মন্দিরে গিয়ে দেখতে হবে এই নকশার সঙ্গে কুলদেবতার প্রতিষ্ঠিত মন্দিরের অবস্থান মিলছে না কেন। তবে কি ছবির নির্দেশিত জায়গায় অন্য আরও এমন কিছু আছে যাকে সুরক্ষা দেওয়ার জন্য এই বিষাক্ত সাপের বলয় তৈরি করা হয়েছে? আর এরকমও তো হতে পারে সেই রাত্রে সেই 22 জন ডাকাত আসলে অন্য কোনো জায়গায় মারা গেলে তাদেরকে তুলে এনে পুরনো মন্দিরের চারপাশে ফেলে রাখা হয়েছিল। সকালবেলা সূর্যের আলো ফুটলে লোকে সেরকমটাই দেখতে পায়। একদম সঠিক কথা বলেছো জয়। আমারও ঠিক এই কথাই মনে হচ্ছে। চলো শুয়ে পড়ি, আমার খুব অস্বাভাবিক রকমের ঘুম পাচ্ছে। হ্যাঁ, আমারও।
আসলে গত দুদিন ধরে অনেক ধকল যাচ্ছে তো, তার মধ্যে আজও সকালে এতটা ট্রেন জার্নি করেই প্রতাপগড়ে এসেছি, শরীর আর টানতে পারছে না। খুব সম্ভবত সেটা সঠিক নয়। আমাদের খাবারে হরিহরদা আগে থাকতেই ঘুমের ওষুধ মিশিয়ে রেখেছিল, যাতে আমরা রাতের অন্ধকারে বাইরে বের না হতে পারি। এটা তারই এফেক্ট। বলো কি? এদিকে এখানে তো আমাদের বলা হলো সব রকম সাহায্য করা হবে, কিন্তু বাস্তবে তো ঠিক উল্টোটাই হচ্ছে। আমাদের কিন্তু কখনোই সম্পূর্ণ সত্যি কথাটা বলা হয়নি জয়। তুমি হয়তো খেয়াল করে দেখেছো, সুবিনয়বাবু আমাদের যেভাবে বলেছিলেন তাতে উনি এই গুপ্তধনের ব্যাপারে যথেষ্ট সন্দিহান ছিলেন বলেই মনে হয়েছিল। অথচ এখানে এসে জানতে পারলাম উনি আমাদের আগেও বেশ কয়েকজনকে গুপ্তধন খোঁজার কাজে পাঠিয়েছিলেন, এবং তাদের মধ্যে সকলেই ব্যর্থ হয়েছেন, এবং শেষজন তো ভয়ঙ্কর বিষের প্রভাবে মারাও গেছেন। তার মানে এই গুপ্তধন যে আছে সে ব্যাপারে ডক্টর সুবিনয় মুখার্জি একেবারে নিশ্চিত। তা না হলে উনি বারবার তা খোঁজার জন্য লোক পাঠাতেন না, তাই তো? আর সেই কারণেই হরিহরদার বলা সেই শয়তান যদি সুনয়না দেবীর স্বামী কমলেশও হয়, তবু সুবিনয়বাবুর ভূমিকাটা সন্দেহের ওপরে রাখা যাচ্ছে না। কিন্তু তার মানে ডক্টর সুবিনয়ও আমাদের সব সত্যি বলেননি। বলতে গেলে উনি অনেক কিছুই আমাদের কাছে গোপন করে গেছেন, কি তাই তো? একদমই তাই। এখানে এখনো পর্যন্ত কাউকেই আমার সন্দেহের ঊর্ধ্বে বলে মনে হয়নি। তবে আমার মন বলছে আরও একজনের সঙ্গে মোলাকাত হওয়া আমাদের এখনো বাকি আছে। কে তিনি? তিনি হচ্ছেন সেই ভদ্র মহিলা যিনি মুখে কিছু বলেন না, শুধু চোখের দৃষ্টি যার মনের ভাব প্রকাশের মাধ্যম। আর এই পুরো রহস্য চক্রের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে রয়েছেন তিনি। দাদাবাবু, ওই দেখুন, ওইটাই এই রাজবাড়ির কুলদেবতার মন্দির। আর এই সামনে যে চত্বরটা দেখছেন, এইখানে সেই 22টা ডাকাতের মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। ডাকাতেরা ভেবেছিল এই মন্দিরেও নিশ্চয়ই জমিদার বাড়ির অনেক সম্পত্তি লুকোনো আছে, আর সেইটাই ওদের কাল হয়েছিল। পরদিন সকাল হলে আবির আর জয় ঘর থেকে বেরিয়ে যখন চারপাশটা একটু হেঁটে দেখছে, তখনই দেখা হরিহরদার সাথে। বাগানে কিছু একটা কাজের জন্য ভদ্রলোক এদিকেই এসেছিলেন। ওদের দেখেই একগাল হেসে এগিয়ে এসে উনি জিজ্ঞাসা করেন, দাদাবাবুরা, রাতে ভালো ঘুম হয়েছিল তো? হ্যাঁ হরিহরদা, খুব ভালো ঘুম হয়েছে। আজ সত্যি কথা বলতে কি, আপনার হাতের রান্না করা পায়েস খেয়ে ঘুম না হলে সেটা যে আপনার সিমুই পায়েসের কত বড় অপমান হতো সেই কথা তো খুব ভালো করেই জানি। দুদিনের জন্যই বাড়িতে বেড়াতে এসে সেটা আর কি করে করি বলুন। আবিরের কথা শুনে হরিহরদা বুঝতে পারে ও আসলে কি বলতে চাইছে। পায়েসের মধ্যে আগে থাকতেই ঘুমের ওষুধ মেশানো ছিল, সেটা আবির বিলক্ষণ বুঝতে পেরেছে। তাই সঙ্গে সঙ্গেই প্রসঙ্গ বদল করে হরিহরদা ওদেরকে কুলদেবতার মন্দির দেখাতে নিয়ে যায়। মন্দির চত্বরে পৌঁছে ঘুরিয়ে ঘুরিয়ে মন্দিরের চারপাশটা দেখাতে থাকেন উনি। জানেন দাদাবাবু, পূর্ণিমের রাতে এই চাঁদের আলো পড়লে এই মন্দির আর এই সামনের ফাঁকা জায়গাটা আমার ঘরের জানালা দিয়ে দেখতে পাওয়া যায়। আমি অনেক দিন এইখানে বেশ কিছু মানুষরে ঘোরাফেরা করতে দেখেছি। রাতে এদিকে খুব একটা কেউ আসে না, কিন্তু ওই শয়তানগুলো আসে গুপ্তধনের লোভে। আচ্ছা, তাদেরকে সাপে কামড়ায় না? জানি না দাদাবাবু, জগন্নাথের কৃপে বোঝে কার সাহিত্য। তবে আমার ব্যাপারটা একেবারে ভালো লাগে না। যারা আসে তারা তো কেউ খুব একটা ভালো উদ্দেশ্য নিয়ে আসে না। সবাই আসে ওই গুপ্তধন খুঁজে বের করবার জন্যই। আর একবার যদি সেই গুপ্তধন খুঁজে বার করতে পারে, তবে তারা যে হাত গুটিয়ে বসে থাকবে এমনটা তো নয়। আচ্ছা, আপনার কখনো ভয় হয় না যদি তাদের মধ্যে কেউ এই গুপ্তধনের সন্ধান পেয়ে গিয়ে সেগুলো সব হাতিয়ে নিয়ে পালিয়ে যায়? অতই কি সহজ দাদাবাবু? জমিদার জলধর প্রতাপের বুদ্ধি এত সাধারণ নয়। যতই বুদ্ধিমান লোক আসুক না কেন,
কেউ সেসব খুঁজে পাবে না। নয় নয় করে কম লোক তো এলো না, কই তারা কি কিছু খুঁজে বের করতে পারলো না তো। আচ্ছা হরিহরদা, সেই ডাকাত দল যখন এই মন্দির লুট করতে আসে, তখন সেই সমস্ত গুপ্তধন ভর্তি 3টে বাক্স নিশ্চয়ই এখানেই কোথাও রেখেছিল, আর এখান থেকেই সেগুলো সব ভ্যানিশ হয়ে যায়। তাহলে এই মন্দির চত্বরের মাটিটা একবার খুঁড়ে দেখলেই তো পারি আমরা। নিশ্চয়ই সেই রাত্রে জলধর প্রতাপ বাবুর লোকেরা 3টে বাক্স নিয়ে খুব একটা বেশি দূর যেতে পারবেন না। সেগুলো নিশ্চয়ই এখানেই কোথাও আছে, কি বলেন? এর বেশি তো আমার কিছু মনে হচ্ছে না, তাই না? সেই চিন্তা থেকেই তো লোকে বারবার এসে এই জায়গাটায় খোঁজ করে, আর শেষ পর্যন্ত বিফল হয়ে ফিরে যায়। দেখুন আপনারাও কতটা কি করতে পারেন। এই কথা বলে হরিহরদা যখন বাড়ির ভেতরের দিকে হঠাৎ হাঁটা লাগালেন, তখন ওনার মুখে একটা বাঁকা হাসি। আবির আর জয় কারোরই দৃষ্টি এড়ালো না। কি ব্যাপার বলো তো আবির, এই লোকটা এত আত্মবিশ্বাস পাচ্ছে কি করে? এটা কি শুধুই মাত্র জমিদার জলধর প্রতাপের বুদ্ধির ওপর বিশ্বাস, নাকি অন্য কিছু? দেখেছো জয়, আমার মন বলছে হরিহরদার এই অতিরিক্ত আত্মবিশ্বাস জলধর প্রতাপ বাবুর বুদ্ধির ওপর নয়। আসলে উনি নিশ্চিতভাবেই জানেন এই গুপ্তধন আদৌ এখানে নেই। তার মানে গুপ্তধন আসলে কোথায় আছে সেটাও নিশ্চয়ই উনি জানেন। কোথায় আছে সেটা যদি উনি নাও জানেন, এখানে যে নেই সেটা উনি নিশ্চিতভাবেই জানেন। আপনারা একবার এ বাড়িতে আসুন, দিদিমণি এসেছেন, উনি আপনাদের সাথে কথা বলতে চাইছেন। আবির আর জয়ের কথার মাঝেই হঠাৎ করে হরিহরদার স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী এসে কথাটা বলায় ওদের আলোচনায় একটা ছেদ পড়ে। তবে কে এসেছেন সেটা বুঝতে না পেরে জয় সে কথা জিজ্ঞাসা করতে গেলেই আবির ওকে তাড়া দিয়ে বলে, কে এসেছেন বললেন? দিদিমণি? তিনি কে? তিনি কে সেটা পরে জানলেও চলবে জয়, এখন তাড়াতাড়ি চলো। আমি তোমাকে বলেছিলাম না, একজন মানুষের সঙ্গে এখনো আমাদের পরিচয় হওয়া বাকি। এসো এসো, এতটুকু সময় নষ্ট করো না। দেখুন, দাদা আপনাদের কথা আমাকে বলেছেন। উনি আপনাদের ওপর যথেষ্ট আত্মবিশ্বাসী। ধন্যবাদ সুনয়না দেবী, আমরা আমাদের মতন যথাসাধ্য চেষ্টা করছি। ভালো কথা, আপনারা চেষ্টা করুন। তবে কতদিনের মধ্যে আপনাদের কাজ সম্পূর্ণ হবে সে ব্যাপারে কোনো ধারণা কি দিতে পারেন? ধারণা নয়, আমি আপনাকে একেবারে নির্দিষ্ট করেই বলছি। আমি আজ দুপুরের গাড়িতে একবার কলকাতা যাব। জয় এখানেই থাকবে, ওকে আমি একটা কাজের দায়িত্ব দিয়ে যাব। ফিরে আসব আগামীকাল সকাল 11টা নাগাদ। আর তারপর থেকে ঠিক 3 ঘন্টা মানে দুপুর 2টোর মধ্যেই আপনাদের হাতে আমি আপনাদের গুপ্তধন তুলে দেব। আপনার কথার মধ্যে কি একটু অতিরিক্ত আত্মবিশ্বাস ঝরে পড়ছে না আবির বাবু? হয়তো তাই, কিন্তু আমি আমার দেওয়া টাইমলাইনের ব্যাপারে যথেষ্ট যত্নশীল। যদি আগামীকাল দুপুর 2টোর মধ্যে আপনাদের গুপ্তধন না দিতে পারি, তবে বিকেলের ট্রেনে আমি ফিরে যাব। আর যাওয়ার আগে নিজের পরাজয় অবশ্যই স্বীকার করে নেব। এ কথা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না। বেশ, আপনার যা মনে হয় তাই করুন। তবে একটা কথা বলবো, আপনার কথার উপরে বিশ্বাস করে আমি এই 3টে দিন এখানেই রইলাম। জয়বাবু তো এখানে রইলেনই, ওনার কোনো দরকার পড়লে উনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা ধন্যবাদ। তবে আপাতত একটা উপকার এই মুহূর্তে আমাদের দুজনেরই লাগবে। আপনি যদি হরিহরদাকে বলে আমাদের খাবারে ওনার ঘুমের ওষুধ মেশানোটা একটু বন্ধ করে দিতে পারেন, তবে খুব ভালো হয়, জানেন তো। দেখুন না, এখানে এসে দুপুর আর রাতে নাক ডাকিয়ে ঘুমোবো এরকম কোনো ইচ্ছে নিয়ে কিন্তু ছুটি কাটাতে আসেনি, তাই না? একটু দেখবেন ব্যাপারটা। আবির সরাসরি কথাটা এমনভাবে সুনয়না দেবীকে বললে উনি অত্যন্ত অপ্রস্তুতে পড়ে যান এবং নিজেদের পারিবারিক দোষ ঢাকার জন্য সুনয়না দেবী আবিরদের কিছু না বলে সরাসরি হরিহরদাকে বলেন, হরিহরদা, আজ দুপুর থেকে তুমি আমাকে ওনাদের সঙ্গে খেতে দেবে, আর একই জায়গা থেকে খাবার আমাদের সবাইকে দেওয়া হবে। কথাটা যেন মাথায় থাকে। যদি আমার আদেশের কোনোভাবে পালন না করা হয়,
তবে আমি কিন্তু ভুলে যেতে বাধ্য হব তুমি আমাদের পরিবারের সঙ্গে এতদিন কাজ করেছো বলে। আমি জানি তুমি কার কথা এইসব করছো, কিন্তু তুমি এটা জানো না তার কি ভয়ঙ্কর পরিণতি তোমাকে ভোগ করতে হবে। তাই এখনো বলছি, আবির বাবুদের কাজে সম্পূর্ণভাবে আমরা সহযোগিতা করব বলেই আমি ওনাদের কথা দিয়েছি। আর তোমার থেকেও যেন তার অন্যথা না হয়, কথাটা আশা করি তোমার মনে থাকবে। দেখো আবির, আমার মনে হয় তুমি আমাদের খাবারে এই ঘুমের ওষুধ মেশানোর কথাটা সুনয়না দেবীকে না বললেও পারতে। বেচারা হরিহরদা শুধু শুধু অপমানিত হলেন। আমি সেটা জানি জয়, তবু ইচ্ছে করেই আমি ওনাকে কথাটা বলেছি। এর ফলে অন্তত আজকের রাতটা হরিহরদা নিজের খোলসের মধ্যেই থাকবেন, আর আমাদের সেই সুযোগটাই কাজে লাগাতে হবে। মানে কি বলছো তুমি? আর হ্যাঁ, তুমি যে তখন সুনয়না দেবীকে বললে তুমি আজ কলকাতা যাবে, কই আমাকে তো কিছু বলনি। ও হ্যাঁ, আসলে তোমাকে বলা হয়নি। গতকাল রাত্রে একটা মেসেজ এসেছে, আমি ভোর রাত্রেই দেখলাম আর কি। সেই সূত্রেই যেতে হবে, তবে কলকাতা নয়, আমি খড়গপুর মেইন টাউনে যাব। আবার এখানে ফিরে আসবো রাত 2টোর সময়। তুমি কিন্তু সজাগ থেকো। আর হ্যাঁ, কথাটা সুনয়না দেবী যেন কিছুতেই জানতে না পারেন। সে ঠিক আছে, কিন্তু তুমি যাবেই বা কোথায়? আর আমিও তোমার সঙ্গে যাই? না, তোমার গেলে হবে না, তোমার এখানে একটা কাজ আছে। আমি যাওয়ার পর এখানে সুবিনয়বাবু আসবেন, আর তোমাকে সুবিনয় আর সুনয়না দেবী ওদের দুজনের ওপরেই নজর রাখতে হবে। আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পারছো। হ্যাঁ, একটু একটু। তবে যেটুকু ধোঁয়াশা আছে সেটা আমি ঠিক ক্লিয়ার করে নেব। তুমি সাবধানে যাও, আর অবশ্যই কোনো দরকার পড়লে ফোন করবে। আমার কোনো দরকার পড়লে তুমি ছাড়া আর কাকে ফোন করব বলো ভাই। তবে আমাকে এবার বেরোতে হবে, এখন কোনো ট্রেন নেই, এক্সপ্রেস বাস আছে, তাতেও প্রায় ঘন্টা 2 সময় লাগবে। আচ্ছা, তাহলে আমি বেরিয়ে পড়ি, কেমন? রাতে দেখা হবে। তুমি কিন্তু প্রস্তুত থেকো, সামনে কিন্তু কঠিন লড়াই অপেক্ষা করছে। ঘড়িতে তখন প্রায় রাত 2টো হবে। আবিরের নির্দেশ মতো জয় সজাগ হয়ে শুয়ে থাকলেও রাত গভীর হওয়ার সাথে সাথে ওর চোখ দুটো সামান্য লেগে এসেছিল। আর ঠিক তখনই ও শুনতে পায় ঘরের দরজায় হালকা একটা টোকা দেওয়ার শব্দ, আর সাথে সাথেই আবিরের গলা। জয়, উঠে পড়ো, এসে গেছি আমি, আমাদের এক্ষুনি বেরোতে হবে। জয় তৈরি হয়েই ছিল। আবিরের গলা পাওয়া মাত্র ও বিদ্যুতের বেগে লাফ দিয়ে বিছানা থেকে উঠে এগিয়ে যায় দরজার দিকে। হালকা করে দরজাটা খুলতেই দেখে সেখানে দুজন দাঁড়িয়ে, আবির আর ইন্সপেক্টর পরিমল সামন্ত। তবে উনি একেবারেই ইউনিফর্ম পরে আসেননি, গাঢ় কালো রঙের পোশাক দুজনের শরীরে। আবির খুব তাড়াতাড়ি আর একটা কালো রঙের জামা জয়ের দিকে এগিয়ে দিয়ে বলে, এটা তাড়াতাড়ি পড়ে নাও, আমাদের এক্ষুনি বেরোতে হবে। এখনই না গেলে গুপ্তধন কিন্তু আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে। এক মুহূর্ত সময় নষ্ট না করে জয় ওর কথা মতো রেডি হয়ে এলে দরজাটা বাইরে থেকে টেনে দিয়ে ওরা নেমে পড়ে সামনের রাস্তায়। আমরা এখন কোথায় যাচ্ছি? গুপ্তধনের সন্ধানে। তবে এতদিন পর্যন্ত সবাই যেখানে গুপ্তধন খুঁজেছে সেখানে নয়, কারণ গুপ্তধন সেখানে নেই। আমি সুজাতা দেবীর কাছে যে ছবিটা পেয়েছিলাম সেটা খুব ভালো করে দেখে বুঝতে পেরেছি গুপ্তধন এমন কোনো একটা জায়গায় লুকোনো আছে যেখানে কেউ সন্দেহই করতে পারবে না। আর সেটাই হলো হরিহরদার আত্মবিশ্বাসের মূল চাবিকাঠি। তাহলে দেখো জয়, আগের দিন আমরা কথা বলছিলাম না, এই জমিদার বাড়ির কুলদেবতার মন্দির চত্বরটা এখনো পর্যন্ত মানুষের যাতায়াতের উপযোগী হলেও উল্টো দিকটা, মানে আমাদের যে ঘরগুলোতে থাকতে দেওয়া হয়েছে তার পিছনের দিকের অংশটা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হ্যাঁ, হরিহরদা বলেছিলেন তো, সেই ডাকাতির দিন ডাকাত দল নাকি সমস্ত সম্পত্তি লুট করার পর বাড়ির ওই অংশটায় আগুন লাগিয়ে দেয়। তারপর থেকেই ওদিকটা ওরকম হয়ে গেছে। এখানেই তো বিপদ বন্ধু, ঠিক এই জায়গাটাতেই একটা হিসেব কিছুতেই মিলছে না। কোন হিসাব? যেদিন এই ঘটনাটা ঘটেছিল, মানে ওই স্নান পূর্ণিমার দিন,
সেদিন জলধর প্রতাপ বাবু ওই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘটনাটা তৎকালীন কলকাতার দৈনিক পত্রিকায় প্রকাশ করবার জন্য ওনার এক সাংবাদিক বন্ধুকে ডেকে নিয়ে এসেছিলেন এখানে। ওনার নাম শ্রীযুক্ত অরবিন্দ সেনগুপ্ত। তিনি তার পরদিন খবরের কাগজে খুব বড় করেই ডাকাতির ঘটনাটা নিয়ে একটা আর্টিকেল লিখলেন। কিন্তু সেদিন যে বাড়িতে অগ্নিসংযোগ করেছিল ডাকাত দল, সে কথা কিন্তু কোথাও লেখেননি। কিন্তু তারও অনেক পরে এই সাংবাদিক অরবিন্দ সেনগুপ্ত এমন একটা বই লেখেন যেখানে এই প্রতাপগড় ইতিহাস সম্পর্কে বলা আছে। আর সেই বইটা পড়েই আমার কাছে কয়েকটা হিসেব কেমন যেন গুলিয়ে যায়। তবে এক্ষেত্রে অবশ্য আমি ইন্সপেক্টর পরিমল বাবুর কাছে কৃতজ্ঞ, তার কারণ উনিই আমাকে এই বইটা এনে দেন। হিসাবটা কি সেটা তো বলো। বলছি সেই বইতে অরবিন্দবাবু বলেছেন সেদিন সন্ধ্যাবেলায় ডাকাতির ঘটনা ঘটলেও বাড়ির এই অংশে আগুন লাগে সেদিন শেষ রাত্রে। আর তারই আগেই সেই ডাকাতদের 22 জন সদস্য বিষক্রিয়ায় মারা যায়। খেয়াল করে দেখো জয়, অরবিন্দবাবু কিন্তু কথাটা লিখেছেন বিষক্রিয়া, সাপের কামড় নয়। আমারও সেটাই সন্দেহ হচ্ছিল। তার মানে ওই 22 জন ডাকাতকে বিষ খাইয়ে মারা হয়, আর সেটাকেই সাপের কামড় বলে চালানো হয়। ঠিকই ধরেছ, যাতে করে ওই শেষ নাগের রক্ষাবলয়ের গল্প প্রতিষ্ঠা পায়, বুঝলে? খুব সম্ভবত জলধর প্রতাপের লোকেরা এখানকার কোনো পানীয় জলে বিষ মিশিয়ে দিয়েছিল, যাতে করে ওই 22 জন ওই জল খেয়ে মারা যায়। আর উনি এও লিখেছেন বেশ কিছু ডাকাতকে ঘাড়ে তরোয়াল দিয়ে আঘাত করে মারা হয়েছিল, যারা হয়তো সেই বিষাক্ত জল খাননি। এতই বুঝতেই পারছো শেষ নাগের রক্ষা কবচ অনেকটাই লোকশ্রুতি মাত্র। বুঝলাম, কিন্তু এটা বুঝলাম না, যদি সেই 22 জন ডাকাতকে মেরে রত্নভাণ্ডার পুনরুদ্ধার করা হয়েই থাকে, তবে সেদিন রাত্রে বাড়ির ওই অংশটাতে আগুন লাগানো হলো কেন? আবির হেসে জয়ের কথার উত্তর দিতেই যাবে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই ওদের পেছনে শুনতে পায় হরিহরদার গলা। আপনারা একদম সঠিক কথাই কয়েছেন। জমিদার জলধর প্রতাপ বাবু বুঝতে পেরেছিলেন একবার যখন লোকমুখে গুপ্তচর ভাণ্ডারের কথা প্রসারিত হয়ে গেছে, তখন এরে আর বেশি দিন রক্ষা করা যাবে না। তাই সেই দিনই রেতে আমরা সেই 3টি পেটি ওই বাড়ির ভিতর মাটির তলায় একটা গুপ্ত প্রকোষ্ঠে রেখে বাড়ির উপরের অংশে আগুন লাগাইয়া দিই, যাতে করে আর কেউ রত্নভাণ্ডার খোঁজার জন্য ওই অংশে যেতে না পারে। বেশ বুঝলাম, কিন্তু সে কথা আপনি আমাদের এখন কেন বলছেন? আপনি তো এই কাজে আমাদেরকে যথাসম্ভব বাধা দেওয়ার চেষ্টা করেছেন কি? কইছি তার কারণ আমি না বললেও এই ব্যাপারটা যে আর আপনার অজানা নয় সেইটা আমি জানি। এইখানে আসার আগে আপনি আর ইন্সপেক্টর সাহেব সেইখানে গিয়েছিলেন, আর এখন আপনি এসেছেন জয় দাদা বাবুরে নিয়ে যাওয়ার জন্য, যাতে কইরা থানা থাইকা পুলিশ এসে পৌঁছালে আপনারা একসঙ্গে সেই রত্নভাণ্ডার উদ্ধার করতে পারেন। সে কি আবির, তুমি আমাকে ছেড়ে একা একাই ওই রত্নভাণ্ডার উদ্ধার করতে চলে গিয়েছিলে? যেতে হয়েছিল ভাই। আমি আর পরিমলবাবু আন্দাজ করেছিলাম আমরা ঘরে আছি এটা ভেবে হরিহরদা আমাদের ওপর নজর রাখতেই এখানে ব্যস্ত থাকবে। এই সুযোগটাই আমরা কাজে লাগাতে চেয়েছিলাম। তার মানে এই হরিহরদা সবকিছু জানতেন, আর প্রথম থেকে আমাদের মিথ্যে কথা বলে এসেছেন। উনি সবটা জানতেন, এটা সত্যি, কিন্তু উনি মিথ্যে কথা বলেননি, শুধুমাত্র সত্যিটা গোপন করে গেছেন। আবির কথাটা বলার সাথে সাথে হঠাৎ করে একটা গুলির শব্দে চারিদিক কেঁপে ওঠে। রাতের নিস্তব্ধতা খান খান করে ওদের সকলের মনোসংযোগ সেই গুলির আওয়াজটা কেড়ে নেওয়ায় কম বেশি সকলেই চমকে ওঠে। কিন্তু তার মধ্যেও নিজেকে মানসিকভাবে প্রস্তুত রেখেছিল আবির। ও এর মধ্যেও ঝাঁপিয়ে পড়ে হরিহরদার ওপর, আর হরিহরদাকে নিয়ে মাটিতে পড়ে যেতেই গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়ে বেরিয়ে যায় হরিহরদার একেবারে কান ঘেঁষে। হরিহরদা কিছু বুঝতে না পারলেও বিদ্যুতের বেগে মাটি থেকে উঠে দাঁড়িয়ে আবির ইন্সপেক্টর পরিমল সামন্তকে বলে, গুলিটা ওই ডান দিকের বড় থামটার আড়াল থেকে চালানো হয়েছে, এখনই গেলে আততায়ীকে ধরা সম্ভব। ওর কথা শেষ হওয়ার আগেই ইন্সপেক্টর পরিমল নিজের বন্দুক কুচিয়ে জয়কে নিয়ে সেদিকে ছুটে যান, আর কয়েক মুহূর্তের মধ্যেই ওখান থেকে ডক্টর সুবিনয় মুখার্জিকে
একরকম পিচমোড়া করে বেঁধে টানতে টানতে সেখানে নিয়ে আসেন। আসুন ডক্টর মুখার্জি, তারপর বলুন আপনার সেই গুপ্তধনের খোঁজ কেমন চলছে? তবে এটা আপনি ঠিক করেননি, যে মানুষটা এতদিন আপনার এত বিশ্বাসের সঙ্গে সমস্ত হুকুম তামিল করে এলো, আজ দরকার ফুরিয়ে গেলে তাকেই আপনি খুন করতে যাচ্ছিলেন। এটা কি চরম বিশ্বাসঘাতকতার কাজ হয়ে গেল না? বিশ্বাসঘাতকতা? বিশ্বাসঘাতকতা আমি করছি নাকি ওই ওই বুড়োটা করেছে? ও যদি জানতো এই গুপ্তধন কোথায় আছে, তাহলে ও এতদিন সেটা আমায় বলেনি কেন? হ্যাঁ, সে কারণটা কি আপনি সত্যি জানতেন না ডক্টর সুবিনয় মুখার্জি? যদি নাই জানেন তবে আমি বলে দিচ্ছি। হরিহরদা সবকিছু জেনেও আপনাকে কিছু বলেননি, এই পরিবারের প্রতি ওনার আনুগত্য থেকে। আপনার দাদু জলধর প্রতাপ বাবুর প্রতি ওনার আনুগত্য প্রথম থেকেই ছিল, যা পরবর্তীকালে আপনার বাবা মারা যাওয়ার পর এসে পৌঁছয় আপনার মা সুজাতা দেবীর ওপর। আর সুজাতা দেবী যে আপনাকে কোন চোখে দেখতেন সেটা আশা করি আপনাকে আর বলে দিতে হবে না। আপনার উপরে ওনার তীব্র বিরক্তি, অবিশ্বাস হরিহরদা খুব ভালো করেই জানতেন। আর সেই কারণেই উনি সব কিছু জেনেও আপনাকে গুপ্তধনের কথা বলেননি। এই কি কি বলছেনটা কি আপনি? আমার মায়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। উনি যে কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সাথে একবার কথা বলে তারপরেই সিদ্ধান্ত নিতেন। বেশ, তাই ধরে নিলাম। তাহলে এবার বলুন তো, আপনি সুজাতা দেবীকে খুন করলেন কেন? এই কি এই সমস্ত উল্টোপাল্টা মিথ্যে অভিযোগ আনছেন আমার উপর? আমি আমার মাকে খুন করব কেন? কারণটা আমি পরে বলছি, কিন্তু আগে বিষয়টা কি করে জানতে পারলাম সেটা পরিমলবাবু আপনিই বলুন। হ্যাঁ, প্রথমে সুজাতা দেবীর পোস্টমর্টেম রিপোর্টে হার্ট অ্যাটাক লেখা থাকায় আমারও বুঝতে কিছুটা ভুল হয়েছিল। পরে আবির্বাবুর কথা শুনে পোস্টমর্টেম যে ডাক্তার করেছেন তার সঙ্গে কথা বলতেই সত্যিটা সামনে আসে। ডাক্তারবাবু আমাদের বলেছেন আপনি ওনাকে আমেরিকায় আপনার হসপিটালে চাকরি করে দেওয়ার লোভ দেখিয়ে মিথ্যে পোস্টমর্টেম রিপোর্ট লিখতে বলেছিলেন। আচ্ছা ডক্টর সুবিনয়, আমেরিকাতে আপনার হসপিটালটা তো তৈরি হয়নি, তাই তো? আমরা খোঁজ নিয়ে দেখেছি, কিন্তু সেখানে বহু কোটি টাকা তছরূপ করবার অভিযোগে আপনাকে গ্রেফতার করা হয়েছিল। সেখান থেকে কোনো মতে আপনি দেশে পালিয়ে আসেন, আর সেই আর্থিক কেলেঙ্কারি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার অনেক টাকার দরকার ছিল, ভারতীয় মুদ্রায় যা প্রায় কয়েক কোটি। আর সেই কারণেই আপনার একমাত্র লক্ষ্য ছিল আপনার মায়ের বলা এই গুপ্তধন, যা খোঁজার জন্য আপনি আমাদের আগেও বেশ কয়েকজনকে এখানে পাঠিয়েছিলেন। আর আমাদের আগেই যে ভদ্রলোক এসেছিলেন তিনি আপনার অভিসন্ধি বুঝতে পেরে যাওয়ায় তাকেও আপনি খুন করেন বিষ প্রয়োগ করে। আর এমনভাবে ব্যাপারটা সাজান যেন আপনাদের মন্দিরের প্রভু জগন্নাথের রক্ষাবলয় শেষ নাগের কামড়েই উনি মারা গেছেন। কি ভুল বলছি? আপনার এই সমস্ত অপকর্মের কথা আপনার বোন এবং ভগ্নিপতি দুজনেই জানতেন বলেই ওরা আপনাকে এতটা অপছন্দ করতেন, আর আপনাকে বাড়ি থেকেও বের করে দিয়েছিলেন। এগুলো কি আপনি অস্বীকার করতে পারেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 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 সব কিছু মিথ্যে, সাজানো অভিযোগ। আমি এগুলোর একটাও মানি না। আর সব থেকে বড় কথা, এই সব কিছু কেন্দ্রবিন্দুতে যখন ওই গুপ্তধন, আর সেইটাই যখন এখনো পর্যন্ত পাওয়া গেল না, তখন এইসব অভিযোগের কোনো অর্থই নেই আমার কাছে। আপনি তো জানেনই গুপ্তধন আমরা খুঁজে বের করেছি, আর আপনার মনের শান্তির জন্য অবশ্যই আমরা সেটা আপনাকে দেখাবো। কিন্তু তার থেকে এক কানাকড়িও আপনি পাবেন না। আপনার এরপরের গন্তব্য শ্রীঘর, আর তারপর ভারত সরকার তার নিয়ম মেনে আপনার পরিবারের প্রাপ্য অংশটা আপনার বোন এবং ভগ্নিপতিকে দিয়ে দেবেন। বাকিটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আধিকারিকরা যেমন ভালো বুঝবেন সেরকম করবেন। কেন? হ্যাঁ, এই গুপ্তধন যদি পাওয়া যায় তাহলে সেটা আমাদের পরিবারের সম্পত্তি, সেটা বাইরের কোনো একজনকে আমি কেন দেব? আমি এর থেকে একটা টাকাও কাউকে দেব না। কেন দেব আমি? হ্যাঁ, কাউকে দেব না, আমি কাউকে না। আপনি যে সেটা হাতে পেলে দেবেন না সেটা আমরা সবাই বিলক্ষণ জানি, আর সেই কারণেই এই জায়গাটা পুলিশ দিয়ে ঘিরে রাখা হয়েছে। আপনাকে ধরে তারা আপনার গন্তব্যে ঠিক পৌঁছে দেবে। যাই হোক, অনেক কথা হলো, এবার চলুন গুপ্তধন খোঁজার কাজটা সম্পূর্ণ করি, কি বলেন? হ্যাঁ, এই কথা বলে
আবিরের নেতৃত্বে ওখানে উপস্থিত সকলে রওনা দেয় বাড়ির একেবারে উল্টো দিকে, ধ্বংস হয়ে যাওয়া অংশটার দিকে। আর সেখানে পৌঁছে ওরা দেখতে পায় বাইরের মন্দিরের মতোই সেখানেও একই রকমভাবে আরও একটা মন্দির রয়েছে। সেই সমস্ত পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের ঠিক নিচে সম্ভবত এটাই সেই মন্দির যেখানে আগের দিন সন্ধ্যায় আরতি হচ্ছিল। আর তখন সেই ঘণ্টার ধ্বনি আবিররা শুনতে পেয়েছিল। আসুন সুবিনয় বাবু, দেখুন এটাই হলো সেই জায়গা যেখানে জলধর প্রতাপ বাবু তার নতুন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আর সেই ভিত্তিপ্রস্তরের নিচের মাটিতে সেদিন ডাকাতের হাত থেকে ছিনিয়ে নেওয়া রত্নভাণ্ডারের 3টি পেটি পুঁতে রাখা হয়েছিল। আর সেটা করেছিলেন হরিহর দার মতন ওনার অত্যন্ত বিশ্বস্ত কিছু মানুষজন। আবিরের কথা মতো কয়েকজন পুলিশ কনস্টেবল এগিয়ে এসে সেখানকার মাটির উপরে পড়ে থাকা পাথরের বড় বড় টুকরোগুলো সরিয়ে ফেলতেই টর্চের আলোয় তার নিচে সযত্নে রাখা বড় বড় কাঠের পেটিগুলো দেখতে পাওয়া গেল। এই দেখুন সুবিনয় বাবু, আপনার সেই মহা আকাঙ্ক্ষিত গুপ্তধনের পেটি, যেটা আপনার হাতে এসেও আপনার হয়ে উঠল না, উল্টে টাকা তছরূপ, নিজের মাকে খুন করা এবং হরিহরদাকে খুনের চেষ্টা করবার অভিযোগে আপনাকে জেলে যেতে হবে। তারপর আপনার বিস্তারিত বিচার মহামান্য আদালতই করবেন। আচ্ছা আবির, একটা কথা আমি এখনো বুঝতে পারলাম না। সুজাতা দেবীকে উনি কিভাবে খুন করেছেন সেটা তো? সুজাতা দেবীর পোস্টমর্টেম যে ডাক্তার করেছিলেন তিনি বলেছেন সুজাতা দেবীর পাকস্থলীতে উনি খাবারের সঙ্গে বেশ কিছুটা বিষের নমুনা পেয়েছিলেন। খুব সম্ভবত উনি শোয়ার আগে যে লুচি তরকারি খেয়েছিলেন তাতেই ওই বিষ ছিল। আর সেই দিক থেকে আমাদের দৃষ্টি ঘোরানোর জন্যই সুবিনয়বাবু মিথ্যে কথা বলেছিলেন। আসলে পোস্টমর্টেম রিপোর্টে যেহেতু হার্ট অ্যাটাকের কথা লেখা থাকবে বলেই তিনি নিশ্চিত ছিলেন, তাই সুজাতা দেবীর খুনটা যে উনি করেছেন এরকম কোনো সন্দেহের অবকাশ আমাদের মনে তৈরি হতে পারে এটা উনি কল্পনাই করেননি। তাই একটার পর একটা মিথ্যে বলে গেছেন। আর ইচ্ছে করেই ওনার মায়ের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত করতে আগ্রহ প্রকাশ করেন। আসলে আমাদের দিয়ে খুঁজে বের করবার কাজটা উনি করতে চেয়েছিলেন সেই গুপ্তধনটি, যাতে করে এক ঝিলে 2 পাখি মরবে। বিষাক্ত খাবার খেয়ে সুজাতা দেবী মারা যাবেন, আর আমরা সুবিনয় বাবুর হয়ে গুপ্তধন খুঁজে দেব। কিন্তু কোনোভাবেই কোনো সন্দেহ সুবিনয় বাবুর ওপর গিয়ে পড়বে না। তার মানে তো সেই খাবারটা যে তৈরি করে দিয়েছিল তাকে ধরলেই ব্যাপারটা বোঝা যাবে। ওনারে সেই দিন রাতের খাবার আমি বানাইয়া দিয়েছিলাম দাদাবাবু, কিন্তু বিশ্বাস করেন আমি তাতে বিষ মেশাই নাই। জানি আপনার সুজাতা দেবীর প্রতি আনুগত্য এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে আমি কোনো প্রশ্নই তুলছি না হরিহরদা। আমার বিশ্বাস সেটাও সুবিনয়বাবু নিজেই মিশিয়েছেন। সেটা ওনাকে থানায় নিয়ে গিয়ে জেরা করলেই সত্যিটা জানা যাবে। তাহলে এখন আমাদের কি করণীয়? কিছুই না, আপাতত পরিমলবাবু এই জায়গাটা পুলিশ দিয়ে ঘিরে রাখবার বন্দোবস্ত করুন, যাতে করে গুপ্তধনের লোভে আর কোনো অজানা দুষ্কৃতী এসে এখানে নতুন করে হামলা না জুড়তে পারে। তারপর আমাদের অপেক্ষা করতে হবে সকাল হওয়ার জন্য। তারপর সকাল হলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিসাররা এসে পড়লে আমাদের দায়িত্ব শেষ। তারপর ওনারা ওনাদের কাজ করবেন আর আমরা ফিরে যাব আমাদের কাজে। এবার ব্যাপারটা আমার কাছে পরিষ্কার। তারপর আবির আর জয় হরিহরদাকে সাথে নিয়ে ফিরে আসে ওদের ঘরে, আর পরিমলবাবু ডক্টর সুবিনয়কে নিয়ে রওনা হয়ে যান থানার উদ্দেশ্যে। এবার শুধু অপেক্ষা পরদিন সকাল হওয়ার। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিসাররা এলে ওনাদের সামনে মাটি খুঁড়ে এই রত্নপেটিকা 3টে মাটির ওপরে তোলা হবে। আর খুব সত্যি বলতে কি, আবির আর জয় দুজনেরই ওই গুপ্তধনের প্রতি বিন্দুমাত্র লোভ না থাকলেও সেই বিপুল রত্নরাজি চোখে একবার দেখার খুব ইচ্ছা ছিল। সেই কাজ সম্পূর্ণ হলে ওরাও রওনা দেবে কলকাতার উদ্দেশ্যে। আপাতত এখানকার কাজ শেষ। এই প্রতাপগড়ের বুকে যে ইতিহাস জগন্নাথের অভিশাপ বলে এতদিন বর্ণনা হয়েছে, সেটাই আশীর্বাদ রূপে আমাদের দেশের সাধারণ মানুষের এবার কাজে লাগবে। এটাই হলো ওদের সবথেকে বড় পাওনা।
শেষ হল লেখক শিবাঙ্গনের কলমে জগন্নাথ দেবের গুপ্তধন। আজকের গল্পের গল্পপাঠে ছিলাম আমি সৌভিক। গল্পে আবিরের চরিত্রে সৌমতি, জয়ের চরিত্রে সৌভিক দাস, সুজাতা মুখার্জি এবং লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে পূজা, সুবিনয়ের চরিত্রে আর্য, সুনয়নার চরিত্রে দুর্বা, কমলেশের চরিত্রে রমাকান্ত, ইন্সপেক্টর পরিমল এবং হরিহরের চরিত্রে পার্থ, পুলিশ কনস্টেবলের চরিত্রে দিব্যেন্দু, জলধর প্রতাপের চরিত্রে আমি সৌভিক। আজকের গল্পের শব্দ সংযোজনে সৃজা, গল্পের আবহ সৃষ্টিতে আমি সৌভিক। এই সুন্দর পোস্টারটি ডিজাইন করেছে টিম পিক্সেলেট। তবে কেমন লাগলো আজকের গল্পটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে গল্পটি শেয়ার করে দিন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিতে কিন্তু ভুলবেন না, যাতে আমাদের সমস্ত নতুন গল্পের আপডেটস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তবে আজ চলি, ফিরে আসব আরও একটি নতুন এবং রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন রহস্য, রোমাঞ্চ, থ্রিলার এবং গল্প।